অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম চেয়ারটা তুলছে, আর তার উপর বৈশা দোল খাচ্ছেন আমার নানা সান। হাত দুইটা থুতনির কাছে সড়ক কইরা রাখা। নানুজান? কিন্তু নানুজান তো অনেক ফর্সা ছিল, একদম কাশ্মীরি আপেলের মতো। তার গায়ের রং এমন আলকাত্রার মতন কালো কি করে হয়? মনে হইতাছিল মানুষটারে যেন জ্বলন্ত তন্দুরে ঢুকায় রাখা হয়েছে। পাজামা পাঞ্জাবি জায়গায় জায়গায় খুবলে উঠা বেড়ে পড়ছে, চুল কালো দগ্ধ চামড়া, সারা শরীরে এখান থেকে ওখান থেকে শুইলা আছে হাত পোড়া মাংসের দলা, মাথা চুল পুড়ে নেই হয়ে গিয়েছে, তীর তীর কইরা কাঁপছে তার হাঁটু দুইটা। দোল খাওয়া বন্ধ কইরা আমার দিকে চাইলেন নানাজান। লোহার কড়াইয়ের মতো কালো মুখে কট কট করতেছে হলদে দুইখান চোখ, আর ঠোঁট পুইরা বাইরে আসছে সাদা চকচকে দাঁতের পাটি। নানাজান কি হাসতেছেন আমারে দেখা? পানি, একটু পানি, একটু পানি এনে দিবি নূর? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। অ্যাডভেঞ্চার থেকে অকাল্ট, হরর থেকে থ্রিলার, চেনা অচেনা সব গল্প শুনুন শুধুমাত্র এই ঠিকানায়। আমাদের আজকের গল্প লেখক আকাশ গুহর লেখা চোখ বাঁধা মূর্তি। গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্র কাল্পনিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প চোখ বাঁধা মূর্তি। মধ্য কলকাতার নূর মোহাম্মদ লেনের একেবারে শেষ প্রান্তে যে গাছগাছালিতে ছাওয়া ফিকে হলুদ রঙের পেল্লায় তিনতলা বাড়িটা ছিল না, ওইটা ছিল আমাগো নানা জানের বাড়ি। লোহার কালো গেটের এক পাশে থামে মরমরের ফলকে কালো রং দিয়া লেখা ছিল বাড়িটার নাম ইলাহি মঞ্জিল। তা আজকের দিনে দাঁড়িয়ে অবশ্য সেখানে কি আছে আমি তা জানি না, বহুদিন পা রাখিনি ও শহরে। কি কারণে রাখিনি সেই জন্যে এই কাহিনী বলতে বসা। তবে আর যাই থাক, নানাজানের বাড়িটা আর ওখানে নেই এইটুকু আমি জানি। কারণ ইলাহি মঞ্জিল এক অগ্রহায়ণের রাতে আগুনে পুড়ে গিয়েছে, আর সাথে খাঁচাবন্দি পাখির মতো পুড়িয়ে মেরেছে তার পেটের ভেতরে থাকা মানুষদেরও। একজনকেও ওই লোহার কালো গেটটা টপকে বাইরে বেরোতে দেয় নাই। আমিও পুড়ে অঙ্গার হওয়া জলসানো মানুষের স্তূপের মধ্যে শুয়ে থাকতে পারতাম, কিন্তু একজন সেটা হতে দেয়নি। যাক, সেসব নিঃশ্বাস পার করা দুঃখের কথা। সবকিছু গোড়া থেকে বলাই ভালো। আমি শাহিনুর, নিতান্ত সাধারণ একজন গৃহবধূ। ডায়েরি লেখা আমার ইদানিংকালের অভ্যাসে পরিণত হয়েছে। ভালো সময় কাটে। যে ঘটনাটা বলতে বসেছি তার সময়কাল আজ থেকে প্রায় 30 বছর আগের। তখন আমি 22 বছরের তরুণী। 1 বছর হলো আমার নিকাহ হয়েছে। আমার স্বামী রাশেদ খান কর্মসূত্রে ইয়েমেনে থাকতেন। তিনি ছিলেন শ্যাকরা। মধ্যপ্রাচ্যে সোনার গহনার কদর খুব বেশি। 6-7 মাস পর পর প্রচুর ইয়েমেনি রিয়াল নিয়ে ফিরে আসতেন। রমরমিয়ে সংসার চলছিল আমাদের।
বাড়িতে কেবল বয়স্কা শাশুড়ি আম্মা, আমি এবং একটি ঠিকে কাজের জি। সব ঠিকঠাক চলছিল, শুধু মাঝে মাঝে স্বামীর জন্য মন খারাপ হতো খুব, আর মন খারাপ হতো আব্বু আম্মুর জন্য। জিঞ্জিরহাট থেকে নসিবগঞ্জ অনেকটা দূরত্ব, চট করে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসা তো সম্ভব হতো না। আর তখন মোবাইল ফোন কোথায় যে মন খারাপ হলেই তাদের সঙ্গে কথা বলতে পারবো। আমার শ্বশুর বাড়িতে একখানি টেলিফোন ছিল ঠিকই, তবে আমার বাপের বাড়িতে ছিল না। আমার স্বামী আমারে খুবই ভালোবাসেন। আমি যখন 8 মাসের গর্ভবতী, আমার স্বামী একবার ইয়েমেন থেকে ফিরে এক রাতে আমায় বললেন, নূর, আমির বয়স হয়েছে, কাজের লোকের ভরসায় তোমার এই অবস্থায় বাড়িতে রেখা সাগর পাড়ে পড়ে থাকতে আমার ভালো লাগে না, দুশ্চিন্তা হয়। কিন্তু কাজ না করলে খাবো কি? তুমি এক কাজ করো, কলকাতায় ও তোমার নানার বাড়িতে তোমায় রাইখা আমি রওনা হয়ে যাইব। তুমি ওইখানে থাকো এই কটা দিন। রাত বিরেতে ব্যথা উঠলে আমি সামলাবেন কি কইরা? সময় তো হয়েই গেল প্রায়। বরং কলকাতার আশেপাশে হাসপাতাল আছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। তোমার মামারা তোমায় অনেক যত্নে রাখবেন ওখানে। আমি ও বাড়িতে কালকে টেলিফোন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমার নানুর বাড়ি আর যাওয়াই হয়নি। শেষবার গিয়েছিলাম সে অনেক ছোটবেলায়, আম্মুর হাত ধরে। ভালোভাবে মনেও নেই সেই সব স্মৃতি। আবার এতগুলো বছর পরে স্বামীর হাত ধরে ঢুকবো ওই বিরাট বাড়ির ফটক পেরিয়ে। যেমন দেখা গিয়েছিলাম ঠিক তেমনি রয়েছে এ বাড়ির অন্দরমহলের ঠাটবাট। কিন্তু এ বাড়ির কর্তা নানা যান আর নাই। তার মৃত্যুর সংবাদ পাইছিলাম, কিন্তু আশা হয়ে ওঠে নাই। আরও একটা খারাপ খবর পাইছিলাম, নানি যান নাকি হঠাৎ বাক শক্তি হারায় ফেলছেন। এতদিন পরে তার ঘরে ঢুইকা তাকে দেখা একটা বড় সড়ো ধাক্কা খাইলাম। কান্নায় গলা বুঝা এলো। বিছানায় টান টান হয়ে শুইয়া সিলিং এর দিকে নিষ্পলক দৃষ্টিতে ড্যাব ড্যাব কইরা তাকাইয়া থাকা কঙ্কালসার দেহটা কি আমার নানি যান? দীর্ঘদেহী টুকটুকে ফর্সা সেই দাপুটি সুন্দরী মহিলা কোথায় গেলেন? এ কি অবস্থা হয়েছে তার? আমারে দেখা সিলিং থেকে দৃষ্টি ফেরাইলেন, আর তারপর ফ্যাল ফ্যাল করে করুণ দৃষ্টিতে তাকিয়েই রইলেন আমার দিকে। ঠোঁটটা 2 বার কাঁপা উঠল। আমি দৌড়ে গিয়া তার হাত দুটো ধরে বিছানার পাশে বসে পড়লাম। নানি, ও নানি, আমি তোমার নূর। এই যে, চিনতে পারছো? এই যে, ইনি তোমার নাত জামাই। পাশে দাঁড়ানো এক চাকরানি বলল, আম্মা কথা বলতে পারেন না, 5টা বছর ধরে এরকমই অবস্থা। আহারে মহাকালের গ্রাস। সারা বাড়িময় দুর্দণ্ড প্রতাপ জমিদার ঠাকুরানির মতো দাপিয়ে বেড়াতেন নানি যান। তার ভয়ে তটস্থ হয়ে থাকতো সমস্ত চাকর চাকরানি, আমার 3 মামু। নানা জানের টিম্বারের ব্যবসাও শেষ দিকে তিনিই নিপুণ দক্ষতায় সামলাতেন বলে শুনেছিলাম আম্মুর কাছ থেকে। সেই মহিলার আজ এই অবস্থা। কি করে এমন হলো গো? এই প্রশ্নের উত্তর আমার আম্মু আমারে পরিষ্কারভাবে কখনো দেয় নাই। এই চাকরানিও একবার চমকে উঠে কি একটা বলবে না করেও শেষমেশ গলার স্বর আরো নিচে নামায়া বলল, আমি তো এখানে নতুন এসেছি আপা, তবে শুনেছি কিছু একটা দেখে নাকি আপনার নানি ভয় পেয়েছিলেন। ভয় পেয়েছিলেন? কি দেখে?
জানি না আপা, আমি কিচ্ছু জানি না। আপনি আসেন, আপনাকে আপনার ঘরখানা দেখিয়ে দিই। আপনার ছোট মামু বেরোনোর আগে আমাকে বলে গেছেন। উঠা পড়লাম। আজ এ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে অনেক সুস্বাদু খাবারের গন্ধ নাকে ভাইসে আসছে। অবশ্য এ বাড়িতে এসব কোনো বিশেষ আয়োজন নয়, তবে ঠুইকাই নানিকে দেখে মনটা খারাপ হয়ে গেল। চাকরানির সঙ্গে ঘর থেকে বেরোতে যাচ্ছি, ঠিক সেই সময় নানি খপ কইরা আমার হাতটা চাইপা ধরলেন। চমকে উঠে পিছন ফিরা দেখলাম তিনি হাত শোয়া হইয়া উঠা বসছেন। চোখ দুইটা টকটকে লাল, ঝুলে পড়া গাল আর ঠোঁট দুইটা তির কইরা কাঁপতাছে। আমা ছাড়ুন, হাতটা ছাড়ুন। শুয়ে পড়ুন আপনি। দেখি, এই তো দেখি বালিশটা। শুয়ে পড়ুন, আপনি শুয়ে থাকুন। হ্যাঁ, আমি আপাকে ঘরে পৌঁছে দিয়েই আসছি, কেমন? নানির কি হয়েছে? এরকম করছিল কেন? আমাকে কিছু কি বলতে চাইছিল নানি? না না আপা, ও আপনি চিন্তা করবেন না। আম্মা আজকাল মাঝে মাঝে এমনটা করেন। আসলে এত রকম ওষুধ খান তো শরীরে নানান রকম রোগ বাসা বেঁধেছে। মাথাটাও একটু মাঝে মাঝে গন্ডগোল করে। ও ছাড়েন আপনি, চলেন তো, আসেন আমার সাথে আসেন। আমার হাত ধইরা টানতে টানতে বাইরে নিয়ে যায় সেই মেয়ে। আমি চৌখাট বেরোনোর সময় আবার একবার নানিজানের বিছানার দিকে তাকাই। তার চোখের দৃষ্টি আমার দিকেই। চোখের দুই পাশ দিয়া জল গড়াইয়া পড়তাছে। মাথা প্রবলভাবে ঝাঁকাইতে আসেন দুপাশে। কেন জানি না মনে হইল কিছু একটা বারণ করতেছেন। সিঁড়ি বাইয়া দোতলায় উঠা লম্বা টানা বারান্দার একেরে প্রথম বড় সবুজ কাঠের দরজালা ঘরটা আমার জন্য খুলে দিল চাকরানি। ঘরে ঢুকতেই আমার মনে পড়ল এই ঘরটাতেই তো নানাজান থাকতেন। ছোটবেলায় একবারই আসার সুযোগ হয়েছিল নানাজানের ঘরে। রাশবাড়ি রকমের ধার্মিক মানুষ ছিলেন আমার নানাজান। প্রায় সারাদিনই উপরওয়ালা জিকির নিয়েই থাকতেন। আবার একই সঙ্গে ছিলেন ভীষণ রকমের বিষয়ী। ব্যবসায় ছিল সমান আগ্রহ। নানাজানের বেক চেয়ারটা এই ঘরেই রয়েছে এখনো। কল্পনার মানুষপটে যেন দেখতে পেলাম সাদা পাঞ্জাবি পাজামা পরা, বুক অব্দি ঝুলে পড়া দাড়িওয়ালা ফর্সা টুকটুকে মানুষটা ওই চেয়ারে বইসা বুখারি শরীফ পড়তাছেন। এতদিন পরে আদরের ভাগ্নি মামা বাড়িতে এসেছে। খাবার দাবারের এলাহি আয়োজন দেখে মাথা ঘুরে যাবার জোগাড়। খাইতে খাইতে কতদিন পরে খোশ গল্প হলো মেজো মামা ছোট মামার সঙ্গে। ছোট মামি খাবার পরিবেশন করছিলেন। রাশেদ, তোমার কাজকর্ম কেমন চলছে? জি মামু, আপনাদের দোয়ায় ভালোই। শুধু নূরকে নিয়ে চিন্তায় থাকি। কোনো আপদ বিপদ হইলে অত দূর থেকে চট করে আসাও তো যায় না। আরে তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই একটু রইলাম নূরের খেয়াল রাখার জন্য। নূর, আর একটু মাছ দিই? না না মামি, আর কিছু দিতে হবে না, তুমি বরং বসে যাও। এই ফাঁকে বইলা রাখা দরকার, আমার বড় মামি এবং মেজো মামি দুইজনেরই অকাল মৃত্যু হয়েছে। বড় মামা বদ্ধ উন্মাদ। এই এত বড় বাড়ির ব্যাটের মধ্যে কোনো এক ঘরে তাকে বন্দি করে রাখা হয়। আমার সাথে দেখাও করতে দেয়া হয়নি তারে। অদ্ভুত ব্যাপার হইল, আমার দুই মামি মারা গিয়েছেন পুয়াতি অবস্থায়। প্রসব সংক্রান্ত কোনো অঘটন ঘটছিল এত, সবই দূর থেকে শুধু খবর পাইছি। এখন এই বাড়িতে আইসা বুঝছি
মৃত্যুর নিঃশ্বাস বাড়িতে কতটা গভীর, কতটা বাস্তব। এত বড় বাড়ি এককালে ঝমঝম গম গম করত, এখন যেন তার দেওয়ালে দেওয়ালে গুমরে মরে মৃত্যুর প্রতিগন্ধময় নিঃশ্বাস। ছোটো মামার শাদী হয়েছে প্রায় 3 বছর হতে চলল, কিন্তু তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই। এর কারণটা ঠিক জানি না, জিজ্ঞাসাও করতে পারি না। আমার 3 মামাই নিঃসন্তান, সুতরাং আমার কোনো মামাতো ভাই বোন নাই। এ বাড়িতে রোগ ব্যাধি, মৃত্যু, নৈঃশব্দের অবাধ বিচরণ, বাচ্চাদের কলকাকলি এই বাড়ি হয়তো সহ্য করতে পারে না। শেষ যখন আম্মুর হাত ধইরা এই বাড়িতে আইছিলাম, তখন উপলক্ষ ছিল বড় মামার শাদীর দাওয়াত। মেজো মামা বা ছোটো মামা কেউই ধুমধাম কইরা বিয়ে শাদী করেন নাই, আমরাও নিমন্ত্রণ পাই নাই, আর আসা হয় নাই এই বাড়িতে। বড় মামার শাদীর পরে এই বাড়ি থেকে কেবল খারাপ খবরই গেছে। প্রথমে বড় মামির মৃত্যু সংবাদ, তারপর বড় মামার পাগল হয়ে যাওয়া, তারপর কয়েক বছর পর মেজো মামির মৃত্যু, তারপরে নানা যান, এবং তার কিছুদিনের মধ্যেই নানি জানের হঠাৎ করে বাকশক্তি হারায় ফেলা। কেমন যেন একই সুতোয় গিটের মতো বাঁধা পর পর অঘটনগুলা, ভাবলেই বুকটা কেমন যেন ভার হয়ে আসে। নূর, এইবার তো যেতে হচ্ছে। তুমি থাকো মামা মামিদের কাছে, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাকে। মন খারাপ করিও না, কেমন? আচ্ছা, সাবধানে যেও কিন্তু। কেমন? রাশেদ সেই রাতটা আমার সঙ্গে কাটিয়ে পরের দিন সকালবেলায় বাইরে গেল। বাড়ির ফিরতি পথ ধরল না, হাওড়া থেকে ট্রেনে চাপলো পশ্চিমের উদ্দেশ্যে। কারণ 1 সপ্তাহ পরেই তার ইয়েমেন যাওয়ার জাহাজ ছাড়বে মারমাগাঁও বন্দর থেকে। রাশেদ চইলা যাওয়ার পর এত বড় বাড়ি, নানা জানের অত বড় ঘরটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। বাড়িটা কলকাতার শহরের বুকের মধ্যিখানি হলেও কেমন যেন একটা বিচ্ছিন্ন জগৎ। এই বাড়ির মোটা মোটা জানলা দরজার কাঠের পাল্লা, মোটা গাঁথুনির দেয়াল ভেদ কইরা যানবাহনের হর্ন, ব্যস্ত গলির লোকজনের কোলাহল কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করে না। সূর্যের আলোও মনে হয় সযত্নে এড়ায় গিয়াছে এই বাড়িটারে। দিনের বেলাতেও কেমন স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরগুলিতে। সারাদিন তেমন কিচ্ছুটি করার নাই, একটা রেডিও চালায় বসে থাকি। উলবুনি কখনো কষ্ট কইরা এত বড় পেটটা নিয়ে ছাদে উঠা বিষণ্ণ শীতের আকাশের তলায় আলগা হইয়া শুইয়া থাকা কলকাতা শহরের দিকে তাকায় থাকি। ছোটো মামি একটিবার উঁকি দেয়াও দেখতে আসেন না আমায়, মামারাও না, ওরা সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত। প্রথম দিনের আতিথেয়তা যে কেবলই রাশেদকে দেখানোর জন্যই ছিল, সেইটা বুঝলাম কিছুদিন পরেই। আসলে আমার হঠাৎ আগমনে মনে হয় এরা মোটেই সন্তুষ্ট নয়। আমারই ভুল, যার বাড়ি তিনিই বেঁচে নাই, নানি যান বিছানায়, আমার আদর আর আগের মতো থাকবে না, এইটাই স্বাভাবিক। কি করতে যে নাচতে নাচতে চইলা এলাম 7-5 না ভেবেই। এখন মনে হইতাছে শ্বশুর বাড়িতেই ভালো ছিলাম। নীলুফা মানে আমার জন্য ওই নিযুক্ত চাকরানি, সেও কেমন জানি নিরস প্রকৃতির, চাপা চাপা কথা,
যতটুকু প্রয়োজন ততটুকুই, মন খুলে গল্প করার জো নাই। যন্ত্রের মতন ভাই ফরমাস খাটে আমার। ঘরের মধ্যে বেশিরভাগ সময় একা একাই থাকি, নিচে নামি না। নিচে কোনো কাজ নাই আমার, কেবল খাওয়ার টেবিলে মামাদের আর ছোট মামির সঙ্গে দেখা হয়। নানিজানের ঘরেও যাই খুব কম, তাকে ওই অবস্থায় দেখতে ভালো লাগে না। তাছাড়াও আমি গেলেই কেমন যেন ছটফট করেন, কি যেন একটা বলার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই বলতে পারেন না। ওইটা দেখা আমার আরো কষ্ট হয়। তাই দোতলায় নানাজানের ঘরের মধ্যে নিঃসঙ্গ একাকী জীবন যাপন চলে আমার। হপ্তা 2 কাইটা গেল এইভাবেই। এক শীতের সন্ধ্যায় নানাজানের ডেস্ক চেয়ারটার ওপর গা এলাই দিয়া বৈশা একটা সোয়েটার বুনতে বুনতে রেডিও শুনছি। আমার উল্টো দিকেই একটা লোহার আলমারি, তার হাতল 2টা ভালো কইরা কইসা একটা লাল রঙের কাপড় দিয়া মুড়ে রাখা, ভারী লোহার তালা দিয়া বন্ধ করা। নীলুফা প্রথম দিনই আমার ওই আলমারিটার ব্যাপারে একটা সাবধানমানি করছিল। সে বলেছিল, শুধু বলছি আপা, এই আলমারিটা কখনো খুলবেন না, এখানে কিছু একটা জিনিস রাখা আছে, নিষিদ্ধ। আমি সেটা ঠিক জানি না, আপনার মামি বারবার করে বলে দিতে বলেছেন আপনাকে এই কথাটা। কিছু রাখবার প্রয়োজন হলে এই যে এই সিন্দুকে রাখবেন, খাটের তলায় সিন্দুকখানা আছে। হ্যাঁ হ্যাঁ, সিন্দুকটা হলেই হবে, ওই আলমারি দিয়ে আমার কোনো কাজ নেই। আমিও ওই মামুলি আলমারি নিয়ে কোনো আগ্রহ দেখাই নাই এতদিন, কিন্তু সেদিন সন্ধেই ওই আলমারির দিক থেকে হঠাৎ কইরা ঘটাং কইরা একটা শব্দ শুনতে পাইয়া লাফায় উঠেছিলাম একেবারে। প্রায় সঙ্গে সঙ্গে ঘরের আলোগুলো কেমন যেন নিভু নিভু হয়ে আসতেছিল, লো ভোল্টেজ হইলে যেমন হয়। ভয়ে আমার কলিজা শুকাই গেছিল। বন্ধ ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে আওয়াজ আসে কেন? হতবম্ব হইয়া দাঁড়ায় রইলাম কিছুক্ষণ, আর কিছুই হইল না। এরপর নিজের কাজে মগ্ন হইয়া গেলাম আবার। শীতের রাত, তাড়াতাড়ি ঘুমায় পড়ি। এক ঘুমে রাত কাবার হয়, কিন্তু সেই দিন ঘুমটা ভাঙা গেল। মাথার উপর থেকে লেপমুড়ি সরায় স্পষ্ট শুনতে পাইলাম আলমারিটার ভিতর থেকে 2বার ধাতব আওয়াজ হইল। হ্যাঁ, 2বার। ওই ধাতব দরজায় মাথা ঠুকলে এমন আওয়াজ হইতে পারে, যেন কেউ বাইরে আসতে চাইছে ওটার ভিতর থেকে। গলা শুকায় কাঠ হয়ে গেল আমার। নীলুফা শুয়ে আমার একটা ঘরের পরে, চিৎকার করলে শুনতে পাবে, কিন্তু আমার গলা দিয়াছেন আওয়াজ বাইর হইতেছে না। অনেকক্ষণ চোখের পাতা না ফেলা বসে রইলাম আলমারির পাল্লা 2টার দিকে চেয়ে। আর সারা রাত টু শব্দটি হইল না। তারপর ঘুমায় পড়ছিলাম কোনো এক সময়। পরের দিন সকালে ঘুম থেকে ওইটাই কোথা থেকে যেন বুকে বল পাইলাম অনেকটা। এই ভুতুড়ে আলমারির রহস্যভেদ আমারে করতেই হবে। এতদিনে একটা কাজ পাইছি একঘেয়ে জীবনের থেকে মুক্তি পাওয়ার জন্য। দরজা ভিতর থেকে আটকে ওইটার সামনে আইসা দাঁড়ালাম। এতদিন ভালো কইরা লক্ষ্য করি নাই, লাল কাপড়ের ভাঁজে ভাঁজে শুকনা ফুল, বেলপাতা, আতপ চাল এইসব গিট মাইরা রাখা হয়েছে। প্রায় 1 মানুষ লম্বা কাপড় খান ধীরে ধীরে খুইলা ফেলাইলাম তালার উপর থেকে, কিন্তু চাবি তো নাই, খুলবো কি কইরা? ঘরে আসবাবপত্র বেশি নাই, সারা ঘর আতি পাতি কইরা খুঁজলাম,
চাবিটা কোথাও নাই। সম্ভবত ওইটাকে নষ্ট কইরা ফেলা হয়েছে, যাতে এই আলমারি কেউ কখনো খুলতে না পারে। তখনকার মতো রনে ভঙ্গ দিলেও তক্কে তক্কে রইলাম। দুপুরে কল করে স্নান করতে গিয়া চোখে পড়ল নাইট্রিক অ্যাসিডের বোতল। বাথরুম পরিষ্কার করা হয় এটা দিয়া। আরে তাই তো, এইটা দিয়াই তো তালা খোলা যায়। লুকায় জিনিসটা নিয়ে এলাম ঘরে এবং সফলভাবে আদ্যিকালের রদ্দি তালার উপর ঢেলে নাকে উন্না চাপা দিয়া সইরা দাঁড়ালাম। তালার আংটা গইলা পড়তে সময় লাগলো 1 মিনিটেরও কম। তাড়াতাড়ি পাল্লা দুইটা হাট কইরা খুলে দিলাম হাতল ঘোড়ায়। বিশ্রী গ্যাস কইরা শব্দ কইরা, শব্দটা হয়তো ঘরের বাইরে থেকেও শোনা গেলে গেছে। আমার তখন ওইদিকে মন নাই। আরে পুরো আলমারিটাই তো ফাঁকা, কোনো জামা কাপড় নেই, দলিল দস্তাবেজ গহনার বাক্স কিছুই নেই। তবে নিষিদ্ধ জিনিসটা কি? হাওয়া? ধুর! বিরক্ত হইয়া পাল্লাটা বন্ধ করতে যাব, এমন সময় একেবারে নিচের তাকে কি যেন একটা চোখে পড়ল। কষ্ট কইরা কোমর ভেঙে বসলাম। হাত বাড়ায় বাইর কইরা নিয়ে এলাম জিনিসটা। একটা মামুলি কাঠের বাক্স। সেটা ঢাকাটা লাল রঙের এক গোছা সুতার গিঁট দিয়া বন্ধ কইরা রাখা। সেলাইয়ের বাক্স থেকে কাঁচি নিয়ে এসে সুতাগুলা কাইটা ফেললাম। বাক্সটা খুলতে ভিতর থেকে পেলাম অদ্ভুত দর্শন কালো পাথরের তৈরি ইঞ্চি আটেকের একটা বেঢপ মূর্তি। ফ্যাল ফ্যাল কইরা তাকায় রইলাম ওইটার দিকে। এ আবার কেমন মূর্তি? এইরকম মূর্তি তো আমি এর আগে কখনো দেখিনি। একটা নগ্ন নারী দেহ, উবু হইয়া বৈশা আছে, দু পা ফাঁক কইরা, অনেকটা বাচ্চা প্রসব করা বা মল ত্যাগ করার ভঙ্গিতে। 2 হাত হাঁটুর উপর, 2 হাতে ধরা ডাঁটি সমেত দুটো পদ্ম জাতীয় কোনো ফুল। পেটটা অস্বাভাবিক রকমের ফোলা, মাথার চাইতেও বড় দুটো স্তন দুদিকে ঝুইলা রইছে ফোলা পেটের উপরে। পায়ের নিচে কুকুর জাতীয় কোনো একটা পশু শুইয়া রইছে টান টান হইয়া। সব থেকে আশ্চর্য ব্যাপার হইল মূর্তিটার চোখ দুইটা বাঁধা। একটা গেরুয়া রঙের কাপড়ে হিন্দুদের নামাবলীর মতো সংস্কৃত অক্ষরে কি সব যেন মন্ত্র লেখা। সেই কাপড়টা দিয়া ফেটটির মতো কইরা বাইন্ধা রাখা হইছে মূর্তির চোখ 2 খান। এসব কি? মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। এটা কি কোনো দেবীর মূর্তি? নানাজানকে তো ধার্মিক মুসলমান বলেই জানতাম, তিনি আবার কবে থেকে মূর্তি পূজা শুরু করলেন? তার ঘরে এটা কি করছে? সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এত ভারী একটা পাথরের মূর্তি, তাই এখন শীতকাল। এখন তো মূর্তিটা অসম্ভব রকমের ঠান্ডা থাকার কথা, কিন্তু এটা তো এরা মানুষের শরীরের মতো গরম। আচ্ছা, এর চোখটা এরকম বাঁধা কেন? একবার দেখি তো খুলে। ভেটটিটা 2 আঙুলে বাঁধাইয়া চোখ খুইলা দিলাম। নিদান 2 সাধারণ 2টা খোদাই করা চোখ, ঠান্ডা কালো নিষ্প্রভ 2টা চোখ। কেন যে বেঁধে রাখা হয়েছিল এইটা বুঝলাম না। ওইটা খানিকক্ষণ ধইরা হাতে কইরা নিয়ে বইসা থাকলাম। কি যে করবো এটা নিয়ে বুঝতে না পাইরা যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে কাঠের বাক্সের মধ্যে রেখে আলমারির পাল্লাটা আটকায় দিলাম। মূর্তির চোখের পট্টিটা আর বরানো হইল না। তালাটা তো ভাঙা গেছে। নীলু ভাবা অন্য কেউ এই ঘরে এসে দেখলেই বুঝতে যাবে আমি আলমারি খোলার চেষ্টা করছি। অনেক ভাইবা শেষে ওই আংটা ভাঙা তালাটারে
হাতলের সঙ্গে কাপড় দিয়া ভালো কইরা বাইন্দা দিয়া যে লাল কাপড়টা জড়ানো ছিল সেইটা দিয়া আগের মতো মইরা দিলাম। কেউ দেখে বুঝবে না পাল্লা দুইটা খোলা হয়েছিল। কিন্তু ওই অদ্ভুত মূর্তিটার কথা মাথা থেকে পুরোপুরি মুইসা ফেলতে পারলাম না। রাতের বেলায় প্রচন্ড ঠান্ডায় ঘুমটা ভাঙা গেল। ঘর অন্ধকার কইরা ঘুমানো আমার অভ্যাস নয়। নাইট বাল্বের আবসা আলোয় ঘুম ঘুম চোখে দেখলাম লেপটা আমার গায়ের উপর থেকে সরায় ফেলা হয়েছে। আমার পরনের পাতলা পোশাক বুকের কাছে উঠানো, শরীরের নিম্নভাগ সম্পূর্ণ অনাবৃত। ঠিক তখনই টের পাইলাম তীব্র যন্ত্রণাটা। কোমর থেকে নিচের সমস্ত অংশটাই অবশ হইয়া রয়েছে। কোনোয়ে ভর দিয়া শরীরটাকে একটু উপরে উঠালাম। দেখলাম থাই হাঁটু সব কালসে রক্তে ভাইসা যাইতেছে। বিছানার উপর উঠা বসছে আরো এক শরীর, তার গায়ে একটা সুতাও নাই। নাইট বাল্বের আলো তার নগ্ন শরীরে পিছলে যাইতেছে। সে একজন নারী, তার দুই হাত আমার দুই পায়ের মাঝখানে। সেখান থেকে টাইনা হাসরাইয়া সে বাইর কইরা নিয়ে আসতে চাইছে আমার অপরিণত সন্তান রে। ওর কালসে রক্ত মাখা হাতে ধলা পাকানো একটা ছোট্ট মানব শরীর উঠা এলো। নিজের দাঁত দিয়া কামড়াইয়া নারীটা কাইটা আমার শরীর থেকে আলাদা করে নিল আমার অপুত্তরে। তারপর ছোট্ট মাথাটা এক হাতে ধইরা নাট বল্টুর প্যাসের মতো খোঁড়াইতে খোঁড়াইতে চিড়া নিল সে। মুখ তুলে তাকালো আমার দিকে। ওর চোখ দুটো একটা গেরুয়া রঙের পেট্টি দিয়া বাঁধা। তাতে লেখা আছে সংস্কৃত মন্ত্র। তার নিচে বিশ্রী একটা হাসি লাইকা রয়েছে। আমি সমস্ত শরীরের শক্তি একত্রিত কইরা প্রচন্ড আর্তনাদ কইরা উঠলাম। কে 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 এই তো কে 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 ছিল এখানে? হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল? কি কি ছিল এখানে? সব কি দেখলাম আমি? সব কি দেখলাম? নাই, কেউ নাই, কিচ্ছু নাই। আমি বিছানাতে শুয়ে আছি। শরীরটা ঘেমে তেলতেলে হয়ে গেছে। ল্যাপটা গায়ের উপরেই আছে। ধর্মর কইরা উঠা বসলাম। আল্লাহ, এত খারাপ একটা খুয়াব। জোকটা বিছানার পাশে টেবিলে রাখা চক থেকে পানি গড়িয়ে খেলাম ঠক ঠক কইরা। সারা রাতটা আলো জ্বালায়া কাটাই দিলাম। আর ঘুম আসে নাই সে রাতে। পরের দিনের বেলাতেই আমার ঘরটার মধ্যে কেমন জানি গা ছমছম করতে লাগলো। আমার কেবলই মনে হইতে লাগলো ওই আলমারি খান খুইলা আমি ঠিক কাজ করি নাই। কাউরে বলতেও পারছি না সে কথা। ছোট মামি জানলে হয়তো 2-5 কথা শোনাই দেবে। কিন্তু ওই আলমারিটা কইলা যে আমি সত্যি ভালো কাজ করি নাই, সেইটা বুঝতে আমার বেশি দিন সময় লাগলো না। দুপুরেও ঘুমলে বড় আজে বাজে স্বপ্ন দেখা ভয় পাইয়া জায়গা উঠি। খালি দেহি সেই রাতে স্বপ্নে দেখা সেই নগ্ন নারী আমার বাচ্চাটারে নিতে আসছে। আমার বাচ্চাটারে কোনো এক অজানা কারণে সে মারতে চায়।
অন্তঃসত্ত্বা অবস্থায় বারবার মনের ওপর এমন চাপ সহ্য করা সম্ভব নয়। আতঙ্কে কাটতে লাগলো দিন। এমন এক দুঃসহ অবস্থা আমি কাউরে বলতেও পারি না। বড্ড অসহায় মনে হইতে লাগলো। এর সে শ্বশুর বাড়িতেই ঢের ভালো ছিলাম, কেন যে রাশেদ এইখানে রাইখা গেল আমায়? এই বাড়িটা ভালো না। এই বাড়িটার প্রতিটি কোণে একটা খারাপ হাওয়া ঘুরা বেড়ায়। এই জন্যেই এত মৃত্যু, এত রোগ ব্যাধি এই বাড়ির চৌহদ্দির মধ্যে। আচ্ছা নীলুফা, তুমি কতদিন আসো এখানে? বেশি না, ওই 3 বছর হবে। তা কেন বলেন তো আপা? একটা কথা সত্যি করে বলবে, মেজো মামিমা কিভাবে মারা গেলেন? নানি জানি বা হঠাৎ বোবা হলেন কি করে? আল্লাহর দোহাই, যদি কিছু জানো আমায় বলো না নীলুফা। ঘর মোছা বন্ধ করে নীলুফা আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে ছায়া রইল খানিকক্ষণ। বুঝলাম এ বাড়ির কেউ ওকে কিছু বলতে মানা করছে। কিছু তো ও জানে নিশ্চয়। কাজের মেয়েদের কি দিয়া বশ করতে হয় তা আমার জানা আছে। আমার স্বামী ইয়েমেন থেকে আমারে বছরে প্রচুর সোনার গয়না এনে দেন। একটা গেলে কিছু আসবে যাবে না। একটা নীলা বসানো আংটি খইলা ওর হাতে জোর কইরা ধরায়া দিয়া বললাম, এই নাও, এইটা রাখো নীলুফা। তুমি নিশ্চিন্তে আমাকে বলো, কেউ কিছু জানবে না। 9 মাসের মাথায় আপনার মেজো মামি হঠাৎ কেমন যেন একটা খেপাটে আচরণ করা শুরু করেছিল। কে নাকি একটা এই বাড়ির মধ্যেই থাকে, সে নাকি ওর বাচ্চা নিতে চায়। সারাদিন এই সব বলতো। আর আপনার বড় মামি নাকি পোয়াতি অবস্থায় ঠিক একই জিনিস ওই 8-9 মাসের মাথায় এরকম ভুল ভাল বকতো। আশ্চর্য কথা কি জানেন আপা, বাচ্চা বিয়োবার আগেই দুজনেই মরে গেল। আপনার বড় মামিকে তো আমি দেখিনি, তবে আপনার মেজো মামির হঠাৎ করেই একদিন রাতে প্রচণ্ড পেটে ব্যথা উঠল। একেবারে চোখ উল্টে মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে, ওরে বাবা রে বাবা, সে কি ভয়ঙ্কর অবস্থা আপা। প্রচুর রক্তপাত হয়েছিল গো বাচ্চা বেরোনোর ওই জায়গাটা থেকে। অতিরিক্ত রক্তপাতে মানুষটা সকালবেলায় মারা গেল। ডাক্তার এসে পরীক্ষা করে বলল বাচ্চাটাও নাকি নষ্ট হয়ে গেছে। আল্লাহ, কি ভয়ঙ্কর ব্যাপার আপা। ও, আর নানি জান? বড় আম্মার খবর তো আমি খুব পরিষ্কার করে জানি না আপা, তবে আপনার মেজো মামি মারা যাবার ঠিক ওই 1 সপ্তাহ পরে একদিন গভীর রাতে হুলস্থুল শুনে আমার ঘুম ভেঙে উঠে দেখি বড় আম্মাকে সবাই ধরাধরি করে তার ঘরে নিয়ে যাচ্ছে। মাগো, ঠোঁটের 2 পাশ বেয়ে একেবারে রক্ত গড়িয়ে পড়ছে। কিছুই জানি না কি হয়েছিল বড় আম্মার সাথে, শুধু শুনেছিলাম উনি নাকি কি একটা দেখে খুব ভয় পেয়েছে। কেউ এই নিয়ে তো মুখও খুলতে চায় না। আমি যেটুকু জানি সেটুকু আপনাকে বলতে বারণ করেছে আপনার ছোট মামি। আপা, ও আপা, আপনি কাউকে কিছু বলবেন না তো? তুমি চিন্তা করো না নীলুফা, কেউ কিচ্ছু জানবে না। এখন যাও। জি আপা, আপনি বিশ্রাম করুন। কিছু লাগলে কিন্তু ডাক দেবেন আমায়। এইসব কিছুর সঙ্গে নানা জানের আলমারির ওই চৌবাঁধা বিধব মূর্তিটার নিঘাত কোনো একটা সম্পর্ক রয়েছে। পাথরের মূর্তি এমন গরম হয় কি করে শীতকালে? ওটা নিঘাত কোনো সিন শয়তানের মূর্তি। বুকের ভেতরে একটা অসহ্য চাপ অনুভব করতে শুরু করলাম। ছোট মামিরে বলার সাহস নাই যে এই ঘরে আমার আর 1 মুহূর্ত থাকতে ইচ্ছে করতেছে না। তবে বলতে হলো পরের দিনই, কারণ সেদিন রাতে আর স্বপ্ন নয়, চর্মচক্ষে এমন একটা দৃশ্য দেখলাম
যার স্মৃতি আজও আমায় তারা কইরা নিয়া বেড়ায়, রাতে ঘুমাইতে দেয় না ঠিক কইরা। শীতকালে সাধারণত লোডশেডিং হয় না, কিন্তু সেই দিন ভাত ঘুম দিয়া উঠতে উঠতে সন্ধে পার হইয়া গেছে। বিছানায় নীলুফার দিয়ে যাওয়া মোষের দুধের ঘন চায়ে সবে এক চুমুক দিয়েছি কি দিইনি, চুপ কইরা চারপাশ ঢাকা পড়ল অন্ধকারে। আগেই বলছি, এই বাড়ি দিনও মানেই অন্ধকার হইয়া থাকে। শীতের সন্ধে রাতে আজ থেকে 30 বছর আগের কলকাতায় লোডশেডিং কেমন ছিল তা আশা করি আর বইলা দিতে হবে না। আমার জানালার বাইরেই একখানি হলুদ রঙের ব্যাপার লাইটের মাথায় এসে ঠেকছে। এই সর্ষের তেলের মতো ঘন হলুদ আলো জানলার খড়খড়ি দিয়া ঘরের মধ্যে আইসা পড়ছে। বুঝলাম কেবল আমাদের ফেসটাই কি আছে। গলা তুলে নীলুফারে ডাকতে যাব, এমন সময় আমার চোখ পড়ল আলমারির সামনে রাখা নানাজানের ডেস্ক চেয়ারটার উপরে। পেপার ল্যাম্পের আলো চেয়ারটার উপর পড়েছে সবচেয়ে বেশি। নীলুফা, আরে এ কি? ঘরের পরিবেশটা যেন মুহূর্তের মধ্যে বদলায় গেল। একটা মাংস পুরা গন্ধ আমার চেতনারে আচ্ছন্ন কইরা ফেলাইল। মাথা ঘুইরা উঠলো আমার। হাতের থেকে চায়ের কাপটা পইরা গেল বিছানার উপর। কিছুটা গরম চা হয়তো ছিটকাইয়া পড়লো আমার শরীরেও, কিন্তু সেই দিকে তখন মনোযোগ দেওয়ার মতো অবস্থায় রইলাম না আমি। আধো অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম চেয়ারটা তুলছে, আর তার উপর বৈশা দোল খাচ্ছেন আমার নানা সাহ। হাত দুইটা থুতনির কাছে সরো কইরা রাখা। নানুজান? কিন্তু নানুজান তো অনেক ফর্সা ছিল, এত কাশ্মীরি আপেলের মতো। তার গায়ের রং এমন আলকাত্রার মতন কালো কি করে হয়? মনে হইতাছিল মানুষটারে যেন জ্বলন্ত তন্দুরে ঢুকায় রাখা হয়েছে। পাজামা পাঞ্জাবি জায়গায় জায়গায় খুবলে উঠা বেড়ে পড়ছে, চুল কালো দগ্ধ চামড়া। সারা শরীরে এখান থেকে ওখান থেকে শুইলা আছে হাত পোড়া মাংসের দলা। মাথা চুল পুড়ে নেই হয়ে গিয়েছে। ধীর ধীর কইরা কাঁপছে তার হাঁটু দুইটা। দোল খাওয়া বন্ধ কইরা আমার দিকে চাইলেন নানাজান। লোহার কড়াইয়ের মতো কালো মুখে কট কট করতেছে হলদে দুইখান চোখ, আর ঠোঁট পুইরা বাইরে আসছে সাদা চকচকে দাঁতের পাটি। নানাজান কি হাসতেছেন আমারে দেখা? পানি, একটু পানি, একটু পানি এনে দিবি নূর? আমি চিৎকার করতে চাইলাম প্রাণপণে, পারলাম না। আমার স্নায়ু অত চাপ নিতে পারলো না। হয়তো অজ্ঞান হইয়া গিয়াছিলাম, কারণ এই দৃশ্যের পরে যখন চোখ খুললাম নীলুফা আর অন্য দুজন মাদির মুখ দেখতে পেলাম আমার মুখের উপরে। এই তো জ্ঞান ফিরেছে। আপা, ও আপা, কি হয়েছিল আপনার? আমার কাল দুটো ধরে জাগাইতেছে নীলুফা। আমি বিছানাতে শুয়ে আছি আর চোখে তাকালাম ডেস্ক চেয়ারটার দিকে। ঘরে এখন আলো জ্বলতাছে,
খুব স্বাভাবিকভাবে চেয়ারে আর কেউ বসে নাই, নাই সেই মাংস পোড়া গন্ধটাও। নীলুফা, একটু ছোট মামিকে ডেকে দাও না। ছোট মামি এলেন না। খানিকক্ষণ পর আমারই ধরে ধরে নিচে নামালো নীলুফা। আপা, এই যে দেখে নামেন। আমি ধরেছি শক্ত করে, কিচ্ছু হবে না। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আর দুটো ধাপ। এই তো, নামেন। আমার ততক্ষণে যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। এই ঘরে কেন ছোট মামি আসেন না, কেন এই ঘরকে সবাই এড়ায় চলে, এ সবই এখন জলের মতো পরিষ্কার। ওই ঘরটায় অনেক বড় একখান সমস্যা রয়েছে। সেইটা আমার মতো উটকো অতিথিরে যে পড়ে কেউ জানাবে না, সে না জানাক, কিন্তু আমি ওই ঘরে আর থাকতে পারতাছি না। মামি, আমি আর ওই ঘরে থাকবো না, আমি পারছি না ওখানে থাকতে। দেখো শাহিনুর, আমাদের ব্যবসার অবস্থা এখন খুবই খারাপ। তোমার নানা যান এই হাতির মতো বাড়ি যখন কিনেছিলেন তখন এর রক্ষণাবেক্ষণের কথা ভেবে কেনেননি। এই বাড়ির অধিকাংশ ঘরই এখন বসবাসের অযোগ্য। বাইরে থেকে যেমন চাকচিক্য দেখো, ভেতরে গেলে বুঝবে এর আসল ব্যাপার। যে কটা বসবাসযোগ্য ঘর রয়েছে তার সবকটাই দখল। চাকর বাঁধিদের থাকতে দিতে হবে তো নাকি? তাদের কি গাছতলায় রাখবো? কি সমস্যা ঘরে? কি দেখে এমন অজ্ঞান হয়ে গেলে? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি ওই ঘরের ওই আলমারিটা কখনো খোলোনি তো? কেন? ওই আলমারিতে কি আছে? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। আলমারিটা খুলেছ কি খোলোনি? তোমাকে বারণ করা হয়েছিল কিন্তু বারবার। না, খুলিনি। খামুকে একটা আলমারির উপর আমার এত আগ্রহ থাকবে কেন? বেমালুম মিথ্যা কথা কইয়া দিলাম। এর পরেও মামির প্রশ্ন করার ধরন দেখাই আমি বুঝছি ওই আলমারির মধ্যে ওই চোখ বাঁধা মূর্তি এই বাড়ির সেই অভিশপ্ত জিনিস। ও জিনিস আমি নিজের হাতে কইরা খুলছি জানলে অনর্থ হইবে। তাহলে ওই ঘরে থাকার কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। তবে তুমি কিন্তু আমাকে এখনো বলনি ঠিক কি দেখে দাঁতে দাঁত লেগে গিয়েছিল তোমার। তার আগে তুমি আমাকে বলো নানাজান কিভাবে মারা গিয়েছিলেন। গায়ে আগুন দিয়েছিলেন তাই না? সত্যি কথা বলো কিন্তু, আল্লাহর দোয়াই লাগে। মানে তুমি এসব কি করে জানলে শাহিনুর? তোমাদের তো এসব জানানো হয়নি। সত্যি কথা বলো, তুমি সত্যি সত্যি ওই আলমারি খোলোনি তো? না, আমি খুলিনি। একবার তো বললাম ওই আলমারি নিয়ে আমার এতটুকু আগ্রহ নেই। এবার আমার প্রশ্নের উত্তরটা দাও। আমি বিলক্ষণ জানি এই মহিলা ঘোড়েল প্রজাতির জীব, কিছুতেই মুখ খুলবে না, উল্টে আমার পেট থেকে কথা বাইর করে আনবে। কিছুক্ষণ চুপ রইলেন তিনি, তারপর মাথা নিচু করে বললেন, আমারই ভুল হয়েছে ওই ঘর তোমায় খুলে দেওয়া। এই জন্যেই প্রথম দিন এসে যখন নানিজানের ঘরে দেখা করতে গিয়েছিলাম, উনি আমাকে কিছু একটা বারণ করার চেষ্টা করছিলেন। ওই আলমারি, ওই ঘর, ওখানে খুব খারাপ কিছু একটা আছে তাই না? তোমরা সব জানো, তবু আমাকে ওখানে রেখে দিয়েছো। আমার ভালো চাইলে কোনোদিন কাজ করতে না। না শাহিনুর, বাজে কথা বলো না। নিতান্ত নিরুপায় হয়ে আমি ওই ঘরটা তোমায় দিয়েছি। আমরা কি জানতাম তুমি এত বছর পরে হঠাৎ এখানে এসে উঠবে? তাই তোমাকে বারণ করেছিলাম ওই আলমারিটা খুলতে। আমি শতকরা 100% নিশ্চিত তুমি ওই আলমারিতে হাত দিয়েছ, না হলে এমন কিছু হওয়ার কথাই নয়। যাই হোক, তুমি নিজের দোষ নিজের মুখে স্বীকার করবে না, আমি তোমায় জোরও করব না, কিন্তু ওই ঘরে আর থাকতে হবে না তোমায়।
তুমি নিচতলায় এসে থাকবে। তোমার নানিজানের পাশে একটা ঘুপচি ঘর আছে, থাকতে কষ্ট হবে, একটাই মাত্র চৌকি সেখানে। আমি ঘরটা পরিষ্কার করিয়ে দিচ্ছি নকরানিদের বলে, কিন্তু তুমি ওখানেই থাকবে। তোমার কিছু একটা হয়ে গেলে তার দায় আমি বা তোমার মামা নেবেন না, মনে রেখো। নির্দয়ের মতো কথাগুলা সুইরা দিয়ে ছোট মামি হন্তদন্ত হইয়া কোথায় যেন সইলা গেলেন। শুনতে পাইলাম দরজার বাইরে দাঁড়ায়া কারোর হাতে একখানি তালা চাবি ধরাই দিয়া বলছেন, আমার শ্বশুর সাহেবের ঘরটা বন্ধ করে দিয়েছো তো ভালোভাবে, ঢুকবে না ও ঘরে। বাইরে থেকে হ্যাজবোল্ট আটকে ভালো করে তালা দিয়ে চাবিটা আমার হাতে এনে দাও, এক্ষুনি যাও। জি মালকিন, আমি এক্ষুনি যাচ্ছি। সেই দিন রাত থেকে আমার জায়গা হলো নানিজানের পাশের ছোট্ট ঘরটাতে। সত্যি বসবাসের প্রায় অযোগ্য এই ঘরটা। পলেস্তারা খসা গিয়াছে জায়গায় জায়গায়, সিলিং এর উপরে ভেঙে হাঁ হয়ে রয়েছে চাঙর, মাথায় না ভেঙে পড়ে কোনো সময়। কত বছরের পুরনো বাড়ি তা খোদাই জানে। নিচতলায় আশেপাশের চাকর চাকরানিদের ঘর, উপর তোলার মতো জনমানবহীন নয়, তবুও রাতে শুয়ে ঘুম আসতে চাইল না। নানাজানের ওই বিভৎস মুখটার কথা বারবার মনে পড়তে লাগলো। শুইয়া শুইয়া বালিশে মুখ গুইজা অনেকক্ষণ কাঁদলাম সে রাতে। কোথায় ফেলে চলে গেলে? আমার ছোটবেলার টাকা সেই স্বপ্নের দাদা বাড়ি নয়, এটা এখন একটা অভিশপ্ত হানা বাড়ি ছাড়া আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আগে লোকজনের হাঁক ডাকে গম গম করতো যে বাড়ি, এখন তার অন্ধকার কোণগুলোয় গা মিশায়া দাঁড়ায় আছে থমথমে ভয়। অন্য জগতের বাসিন্দাদের দম বন্ধ করা উপস্থিতির পূর্বাভাস। তবে ও ঘর সাইরা এসে বুকের ভার অনেকটা কমছে। দোতলা সাইডা নামলেও ছাদটা বড় টানতো আমারে। বাড়িটার মধ্যে যে দম বন্ধ করা গুণ, তার থেকে দুদণ্ড মুক্তি মিলত অত বড় ছাদে গিয়া দাঁড়াইলে। খোলা বাতাসের সংস্পর্শে এলে মনটা ভালো হয়ে যাইত। পরদিন সন্ধ্যার কিছু আগে গুটি গুটি পায়ে সিঁড়ি ভাঙা একা একাই উঠছি ছাদে। ঘর থেকে বেরোনোর সময় দেখি রান্নাঘরের দিক থেকে থামের আড়ালে দাঁড়ায় কে যেন আমারে দেখতেছে। বুকটা ধরাস কইরা উঠলেও পরক্ষণেই বুঝতে পারলাম চাকরানিদেরই কেউ একজন বয়স্কা মহিলা। কেমন অদ্ভুত ভাবে ছায়া ছায়া দেখছে আমারে। চোখাচোখি হতেই মুখ নামিয়ে নিল বুড়ি, কোথায় যেন চলে গেল আবার। ভীষণ বিরক্ত হলাম। বাড়িটাও যেমন অদ্ভুত, বাড়ির প্রত্যেকটা মানুষও তেমন অদ্ভুত। ছাদে আইসা মনটা ভালো হইয়া গেল। এই পাড়ার সবচেয়ে উঁচু বাড়ি এটা। বেশ খানিকটা নিচে উল্টো দিকের গলির বাড়ির ছাদে কতগুলো বাচ্চা মেয়ে লাভ দড়ি খেলতেছে। শোনা যাচ্ছে বড় রাস্তার গাড়ির হর্ন, ঘরে ফেরা পাখিদের ডাক। কোথাও থেকে ভাইসা আসতেছে গ্রামোফোনে বাজতে থাকা মন উদাস করা ভাঙা কণ্ঠের গজল। এই বাড়িটার মধ্যে কখনো বাইরের কিছু শোনা যায় না কেন? এই শব্দগুলো ঘর থেকে তো কখনো শুনি না। ঘরে থাকলে মনে হয় সারা পৃথিবীতে এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই, তাই এত চুপচাপ। আসার সময় গোসরে করে কুলের আচারের বয়াম নিয়ে আইছিলাম। চারপাশে ঘুরে ঘুরে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আচার মুখে দিচ্ছিলাম
আর কুলের বীজগুলা কামানের মতো মুখটা সরু কইরা এদিক ওদিক সুইরা সুইরা ফেলছিলাম। অনেকটা বড় ছাদ। হাঁটতে হাঁটতে চইলা গেছি একেবারে শেষ প্রান্তে। একটু আগে আমি অপর প্রান্তে যেখানে কার্নিশ ধইরা দাঁড়াইছিলাম সেখানে চোখ যেতেই থমকে দাঁড়ায়া পড়লাম। পাশাপাশি দুইজন দাঁড়ায় আছে আমার দিকে পেছন করে। দুইজনই মহিলা। একজন একটু রোগা মতো, আরেকজনের থলথলে চেহারা, চুল খোলা, সাধারণ ঘরের পোশাক তাদের পরনে। সূর্য ডুইবা গিয়াছে অনেকক্ষণ। ভারী বাতাসের হিমে ভর করে নাইমা আসছে সন্ধ্যা। চারপাশে মৃদু ধোঁয়াশা, ভালো কইরা কিছু দেখা যায় না। আরে এরা কারা? আমি ছাড়া তো কেউ ছাদে ওঠেনি। এরা তবে কোথা থেকে এলো? চাকরানিদের কেউ নয় তো? কাপড় চাপড় তুলতে এসেছিল হয়তো, কিন্তু যেভাবে কার্নিশের গায়ে একেবারে হেলান দিয়ে দাঁড়িয়েছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে তো। এই এই ওখানে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা? পড়ে যাবে তো। আরে নেমে এসো, নেমে এসো এক্ষুনি। কি হলো, কথা কানে যাচ্ছে না? আরে পড়ে যাবে তো তোমরা। আরে কতক্ষণ ধরে ডাকছি তোমাদের, তোমরা দুইজনে আমার দিকে ফিরে তাকাইতেই মুখের কথা মুখে রইয়া গেল আমার। স্পষ্ট বুঝতে পারলাম আমার সমূহ বিপদ। কোন প্রাণবন্ত জীবিত মানুষের শরীরের উষ্ণতা এমন বরফের মতো হয়? জ্যান্ত মানুষের চামড়া এমন বাসি মরার মতো সবজিতে ফ্যাকাশে হয়? আগো চোখের মনির রং এমন ঘোলাটে নীল হয়? নিচের দিকে চোখ গেল আমার। হাতও অন্ধকারেও স্পষ্ট দেখতে পাইলাম দুই সোনারি কোমর থেকে নিচের অংশে মাখামাখি হয়ে আছে গর্ভহানির কালচে রক্তে। মোটা মহিলার হাতে ধরা একখান নিষ্প্রাণ অপরিণত শিশুর দেহ। পালা মেয়ে পালা, আমাদের পেটের গুলোরে নিয়েছে, তোর পেটেরটারেও নেবে। পালা পালা রে পালা, পালিয়ে যাই বাড়ি থেকে, পালিয়ে যা, পালিয়ে যা, পালা। চলে যা, চলে যা মেয়ে, চলে যা, আমাদেরটা নিয়েছে। আমার প্রাণ উইরা গেল। এক পা করে পেছনে সরে ঊর্ধ্বশ্বাসে দৌড়লাম ছাদের দরজা লক্ষ্য কইরা। পায়ে পায়ে বেঁধে যাচ্ছে। পয়রা যেতে গিয়া বাঁচাইলাম নিজেরে আর নিজের পেটটারেও। হাঁপাইতে হাঁপাইতে দরজার ভিতরে ঢুকে সিঁড়ি দিয়া নামতে গিয়া ধমাস কইরা ধাক্কা লাগলো এখন রক্ত মাংসের শরীরের সঙ্গে। কিন্তু সে রক্ত মাংসের শরীরে অসম্ভব বল। সে আমারে দুই হাতে আঁকড়াইয়া ধরল। কানে শুনতে পেলাম স্নেহময়ী এক নারী কণ্ঠ। আমি মা, আমি 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 ভয় নাই, ভয় নাই, শান্ত হও, শান্ত হও। মুখ তুইলা দেখলাম একটু আগে রান্নাঘরের থামের আড়াল থেকে আমায় যে বুড়ি আড়ি পাইতা দেখতাছিল এসে এক্ষুনি দুজনে জড়াজড়ি করে সিঁড়ি গড়িয়ে পড়তাম, কিন্তু তিনি আমায় শক্ত হাতে আঁকড়াইয়া ধরছেন। তিনি কে, কেন এখানে আইছেন, এই সব কিছু জানার প্রয়োজন বোধ করলাম না তখন। তার বুকের মধ্যে মাথা চাইপা ধইরা চোখ বন্ধ কইরা হিস্টেরিয়া রোগীর মতো ছটফট করতে লাগলাম। আমাকে আমাকে নিচে নিয়ে চলো আম্মা, ওরা ওরা মেরে ফেলবে, আমাকে নিচে নিয়ে চলো।
শান্ত হও মা, শান্ত হও। চলো নিচে চলো, আসো আমার সঙ্গে আসো, কোনো ভয় নাই, আমি আছি। বুড়ি আমারে ধৈরা ধৈরা নিয়ে এলো নিচতলায় আমার ঘরে। জল খাওয়াইয়া আমারে শান্ত কইরা বিছানায় শুইয়া দিয়া কোথায় যেন উধাও হইয়া গেল। খানিক পরেই ঘরে ঢুকলো নীলুফা। আমার রক্তশূন্য মুখের দিকে চাইয়া চোখখান বড় বড় কইরা বলল, আবার কি হয়েছে আপা? ছাদে গিয়েছিলেন বুঝি? এই কুন্তলের মা বলল আপনি নাকি কি দেখে একটা ভয় পেয়েছেন। উনি না থাকলে নাকি আজ একটা অঘটন ঘটে যেত। নীলুফা, অমন আর একটা নীলা বসানো সোনার আংটি চাই তোমার? হ্যাঁ দেব আমি তোমায়। আমাকে একটু এবারে সকলের নজর বাঁচিয়ে আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতে রেখে আসতে পারবে তুমি? হ্যাঁ, আমি না আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখানে থাকলে মরে যাব নীলুফা, আমার সন্তানটাও বাঁচবে না। আমার কথা কি তুমি বুঝতে পারছো? হে নীলুফা, শান্ত হন আপা, আপনি একটু শান্ত হন। একটু ভেবে দেখুন তো, এই অবস্থায় আপনি কোথায় যাবেন? আর তাছাড়া আমি এই বাড়ির কাজের জি আপা, আমার এত সাহস হবে না। আপনি আমায় মাফ করবেন। এই বাড়িতে থাকলে আমি, আমার বাচ্চা কেউ বাঁচব না নীলুফা। তুমি তো একটা মেয়ে, হ্যাঁ, একটা মেয়ের কষ্ট বুঝবা না তুমি? হ্যাঁ, আমি এসব পারবো না আপা, আমায় মাফ করবেন। নীলুফা মেয়েটার বোধ হয় এতদিনে আমার প্রতি একটা মায়া জন্মাইছে, কিন্তু সে নিরুপায়। ওড়নার খুন মুখে চাইপা ধইরা কান্নার দমক আটকাইয়া ঘরের বাইরে বাইরায় যায় সে। আমি বিলক্ষণ বুঝতে পারি আমি এই বাড়িতে আটকা পড়ছি। এই প্রেতপুরী একদিন আমারে আর আমার বাচ্চারে গিলে খাবে। ঘর বদলাইয়া অন্য ঘরে আইছি, কিন্তু অপশক্তিরা দেয়ালের বাধা মানে না, তারা আমার ক্ষতি চায়। আমি বেশ বুঝতে পেরেছি, সাথে যে দুজনকে দেখলাম তারা আমার নিতা দুই মামি ছাড়া আর কেউ নন। বড় মামি এবং মেজো মামি সারা বাচ্চা প্রসব করতে গিয়া মারা গেছেন। এই বাড়ির দেয়ালগুলা এক একটা প্রেত লোকের দরজা। ওরা এই মরে যাওয়া মানুষগুলো ফিরে আসছে ওই দরজা দিয়ে। নানা জানের আলমারিতে বন্দি ছিল মূর্তিটা। কেন যে ওকে বের করে আনলাম, ওই সব করছে। ও ছাড়বে না আমায়, আমার বাচ্চা। ওকেও মেরে ফেলবে। কি করবো আমি? কি করে পালাবো এখান থেকে? এই বাড়ি ছেড়ে আমি আর পালাতে পারবো না। রাশেদের সঙ্গে আর কখনোই দেখা হবে না আমার। আমার বাচ্চাটাকে জ্যান্ত দেখতে পাবো? জানি না, আমি কিচ্ছু জানি না। আল্লাহ গো, নিয়তিরে মাইনা নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। আমি মনে মনে নিজেরে সমর্পণ করলাম এই বাড়ির চার দেয়ালে গুমরে মরা অপশক্তির কাছে। অতিরিক্ত ভয়ে, দুঃখে বা শোকে মানুষ পাথর হইয়া যায়। আমিও তাই হইয়া গেলাম। চুপচাপ ওই পাখির খোপ মার্কা ঘরের মধ্যে বন্দি হইয়া বসে থাকলাম। রাতে কত অলৌকিক দৃশ্য আমার চোখের সামনে ফুইটা উঠল। আমি পাথরের মতো চাইয়া চাইয়া দেখলাম আমার বিছানার কাছে দাঁড়ায় আছেন আমার পুড়ে কয়লা হয়ে যাওয়া নানা জান। সেই একই কথা কইতাছেন বারবার, নুরমা, 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 একটু পানি দে, একটু পানি দে মা, একটু পানি দে। আমার দুই মৃতা মামি ঘরে দুই কোণে থেবড়ে বৈশা রইছেন মেঝেতে। একজনের কোলে মরা বাচ্চা। পালা করে কইতাছেন, পালা রে, পালা,
পালিয়ে যাই বাড়ি থেকে, পালিয়ে যা, পালিয়ে যা, পালা। চলে যা, চলে যা মেয়ে, চলে যা। আমাদেরটা নিয়েছে, তোরটাও নেবে, তোরটাও নেবে, তোরটাও নেবে। পালা মেয়ে পালা, আমাদের পেটের গুলোরে নিয়েছে, তোর পেটের টানেও নেবে, পালা। আমি যেন জ্বরের ঘরে শুইয়া শুইয়া ভুল ভাল দেখতাছি। বাস্তব অবাস্তবের পর্দা ছিঁড়া যাইতেছে। শেষ রাতে দেখলাম ঘরের মধ্যে এক সেরা সেরা ছায়া অবয়বকে, যেন জল দিয়া আঁকা। এক পা দুই পা কইরা সে এগিয়ে আসতেছে আমার চৌকির দিকে। তার হাতটা রাখলো সেই আমার গর্ভের উপরে। মনে হইতাছে আমার পেটের সন্তানটারে সে টাইনা বাইর কইরা লইবে। দে দে, তোর বাচ্চাটাকে দে। দিবি না, দিবি না আমার, তুই দে দে। আমার বাচ্চাটাকে আমি আর বাঁচাতে পারবো না। ও মেরে ফেলবে আমার বাচ্চাকে, আমি নিজেও বাঁচবো না। চোখে অন্ধকারের পর্দা নেমে আসছে, সমস্ত পৃথিবীটাই অবাস্তব মনে হচ্ছে। যদি কিছু বাস্তব থেকে থাকে তাহলে আমার শারীরিক যন্ত্রণা, গর্ভনাশের তীব্র যন্ত্রণা। সকালে উঠা মাথাটা প্রচন্ড ভার মনে হইল। উঠা বসতে গিয়া বুঝলাম গা হাত পায়ে প্রচন্ড ব্যথা। প্রয়োজনের তুলনায় একটু বেশি শীত করতেছে। লেপের ভেতরে নিজের গরম নিঃশ্বাস টের পাইতেছিলাম। জ্বর আসছে বোধ হয়। কষ্ট কইরা উঠা গিয়া দরজা খুইলা দুর্বল গলায় ডাকলাম, বাবা, নীলুফা, নীলুফা। নীলুফা এলো না। এদিকে খাড়াইতে পারতেছি না বেশিক্ষণ। আবার গিয়া শুইয়া পড়লাম। আরো কয়েকবার নীলুফার নাম ধইরা ডাকলাম, নীলুফা, এই নীলুফা, কোথায় তুমি? নীলুফা, একবার এসো আমার ঘরে। নীলুফা। দরজার বাইরে দিয়া অন্য একজন চাকরানি কোথাও যাইতেছিল। দরজায় আমার ডাক শুনা দাঁড়াইল। কি হয়েছে আপা, কিছু লাগবো? একটু চা কইরা আইনা দি। হ্যাঁ গো, তুমি জানো নীলুফা কোথায় আছে? ওকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে। নীলুফা সকালবেলায় আপনার ছোট মামির কাছে খুব চোপা শুনছে। আচ্ছা, আপনি কি ওকে কি একখান সোনার আংটি দিয়া কিছু কথা জানতে চাইছেন? এই বাড়ির ছোট ভাবির চাপে পইরা সে বেটি হর হর করে সব বইলে দিছে, আর ওরে কাজে রাখবে বলে মনে হয় না। সে কি? আচ্ছা, তুমি যাও। জি আপা। সে কি, নীলুফা চলে গেল? এবার আমাকে এই জাহান্নাম থেকে বের করবে কে? এ বাড়িতে কেউ যদি আমার কোনো মাত্র বুঝে থাকে তাহলে সে নীলুফা। ও থাকলে ঠিক একদিন এই বাড়ি থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় পেয়ে যেতাম আমি। সেই পথটাও বন্ধ হয়ে গেল। এই বাড়িতে কে শুনবে এখন আমার কথা? কে বুঝবে আমার আর আমার বাচ্চার বিপদ? এমন কিছু হবে জানলে আমি বাড়িতে পাই দিতাম না। কসাইখানায় বন্দি বকরির মতো অসহায় লাগছে আমার। আমার সকাল এবং দুপুরের খাবার আজ ঘরেই পৌঁছে দেওয়া হইল। আমার ছোট মামি যে আমার উপর অত্যন্ত নাখোশ, এই ব্যবহারে তা স্পষ্ট বুঝতে পারলাম।
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমার। দুই মামারে তো কতদিন ধরে মুখখানি দেখি না, তাদের সব ঘটনা খুললে বলবো। এই বাড়িটা না বড্ড অদ্ভুত। একই ছাদের তলায় সবাই থাকে, কিন্তু ভিন্ন ভিন্ন জগতে। এই যেমন আমার পাশের ঘরে নানি যান সারাদিন বিছানায় শুয়ে মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন, কিন্তু আমারও ঘরে তেমন যাতায়াত নেই। নিচে আসার পর একটি বাড়ির জন্য ওই ঘরে যাওয়া হয়নি। এই বা কি করবো? আচ্ছা, মামি যদি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তাহলে তো ভালোই হয় না? যেভাবেই হোক আমি এই বাড়ি ছেড়ে পালাতে চাই। নানি যান অনেক কিছু জানেন এই বাড়ির ব্যাপারে, কিন্তু তিনি তো কিছু বলতে পারবেন না। সর্বক্ষণ চাকর বাকরদের কড়া পাহারার মধ্যে রেখা দিছে তার দুই ছেলে তাকে। বেসাল কিছু দেখলেই আমারে বের করে দেবে। এই বাড়ির দেয়ালগুলো যেন আমাকে পিষে মেরে ফেলতে চাইছে। আল্লাহ তাআলা কি আমার এরকম কলে পড়া ইন্দুরের মতো অবস্থাটা দেখতে পাচ্ছেন না? তিনি কি আমার জন্য কোনো বিহিত করবেন না? বিহিত একটা করলেন, সেই দিনই করলেন। এটাকে ঠিক বিহিত বলা যায় কিনা তা আপনারাই বিচার করুন। রাতে খাওয়া দাওয়ার পর মন মরা হইয়া বিছানায় হাত শোয়া হইয়া বসে আছি। ঘুম তো আসতে চায় না। ঘুমাইলেই দুঃস্বপ্নের জগতে আমারে টাইনা নিয়ে যাবে বাড়ির অপশক্তিরা। হঠাৎ দরজাখানা আস্তে কইরা ঠেলে আমার ঘরে ঢুকলো সেই বৃদ্ধা মহিলা, যে সেদিন সিঁড়ি ঘরে আমায় পইরা যাওয়ার থেকে রক্ষা করছিল। সে বড়ি চুপি সারে ঘরে ঢুইকা সিটকিনি খান লাগাইয়া দিল ভালো কইরা। দরজার আওয়াজ পাইয়া আমি অবাক হইয়া তার দিকে তাকাইতেই ঠোঁটে আঙুল দিয়া চুপ থাকতে ইশারা করলো। তারপর পায়ে পায়ে আগায় আসা আমার বিছানার কোণে বসলো। মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। লুকিয়ে চুরিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার ছোট মামি জানলে সর্বনাশ হবে। তুমি কুন্তলের মা, তাই না? হ্যাঁ গো মা, হ্যাঁ। আচ্ছা, তুমি যে হিঁদুর ঘরের বেটি হয়ে মুসলমান বাড়িতে কাজ নিয়েছো, তোমার জাত নষ্ট হওয়ার ভয় নাই? পেটের দায় বড় দায় মা। ছেলে ছেলের বউ দেখে না, থাকবো কোথায়, খাবো কি? তোমার নানা জানের দয়ার শরীর ছিল। ওই তোমরা কি বলো যেন, ফেরেশতা। উনি আমাকে এই বাড়িতে আশ্রয় না দিলে কবেই খড়কুটোর মতো ভেসে যেতাম। মা, এখনো সব অকাজের কথা ছাড়ো। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমাকে সব কথা খুলে বলো তো মা, নির্ভয়ে বলো। কেউ কিচ্ছু জানতে পারবে না, কথা দিলাম তোমাকে। তুমি কি তোমার নানা জানের ঘরের আলমারিটা খুলেছিলে? হ্যাঁ, খুলেছি। কেন, কি আছে ওই আলমারির মধ্যে? আমাকে সব খুলে বলো তো আম্মা, দোহাই লাগে তোমার। এত ঠাক ঠাক কুরকুর সহ্য হচ্ছে না আর। এ কি বললে মা? ওই আলমারিটা খুলে ভালো কাজ করনি মা। বড় অভিশপ্ত জিনিস ওটা। ঠিক ওটা না, ওটার ভেতরে থাকা জিনিসটা। ওটাও দেখেছি, পাথরের মূর্তি একটা। ওটার ব্যাপারে সবকিছু জানা দরকার। খুলে বলো না যা জানো। সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে মা। তোমায় এই বাড়িতে কেউ মুখটি ফুটে কিছু বলবে না। তোমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝেছি তুমি ভালো নেই, তোমার বিপদ। সেদিন সন্ধ্যায়
ছাদেও কিছু একটা খারাপ তুমি দেখেছ। তার আগে ওই ঘরে আরো কিছু দেখে ভয় পেয়েছ তুমি। না, এসব ভালো লক্ষণ না। এর আগেও এ বাড়িতে আরো 2 বার এসব দেখেছি তো আমি, তোমার বড় মামি আর মেজো মামির সময়। এসব লক্ষণ আমি খুব ভালো করে জানি। কি হয়েছিল আমার বড় মামির আম্মা, হ্যাঁ, আর মেজো মামির? আমার নানা জানি বা আত্মহত্যা করলো কেন? আর নানি বা কি করে কথা বলার শক্তি হারালো? ছোট মামু আর মামির কোনো সন্তান নেই কেন? বড় মামু কোথায়? তাকে একটিবারও দেখলাম না কেন এই বাড়িতে আসা স্তক? সব বলো, সব বলো আম্মা। আমি জানি তুমি সব জানো, সব জানো তুমি। শান্ত হও নুরমা। তোমার বাচ্চাটার উপর দিয়ে না জানি কি কি ধকল গিয়েছে এই কদিন। এই অবস্থায় এত উত্তেজনা ভালো না। পোড়া কপাল তোমার, খারাপ নিয়তি। তাই তোমাকে এই বাড়িতে এই সময়ে আসতে হয়েছে। আর নিয়তির ফেরে তুমি এই পোয়াতি অবস্থায় খুলেছ ওই আলমারির দরজা। পোয়াতি অবস্থার সাথে ওই আলমারির ভিতরে থাকা মূর্তিটার কি সম্পর্ক আম্মা? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। ওই যে মূর্তিটা আলমারি খুলে তুমি বের করেছ, ওটা কোনো সাধারণ মূর্তি না, ওটা একটা দেবীর মূর্তি। পরিষ্কার করে বললে অপদেবী। কোনো ভালো উদ্দেশ্যে পুজো হয় না ওটার। কোন দেবী ওটা আম্মা? সাধারণ মানুষের চেনা কোনো দেবী না, ওটা হিন্দুরাও অনেকে চেনে না। অনেক কাল আগে এই বাংলার বুকে হয়তো পুজো হতো ওই অপদেবীর। কালের নিয়মে ওর পুজো এখন লুপ্ত হয়ে গেছে। ওর নাম জাতহারিণী দেবী। সদ্যজাতকে গর্ভেই বা জন্মের পরে হরণ করে নেয়, তাই এমন নাম। এর কুদৃষ্টির জন্যেই বাচ্চা জন্মাবার পরেই বা মায়ের পেটে থাকতেই মরে যায়। আবার অনেকে এও বলে এই জাতহারিণী দেবী নাকি এক মায়ের পেটের থেকে সন্তান আরেক মায়ের পেটে পাল্টে দিতেও পারে। ওর জন্য আমাদের হিন্দুদের মধ্যে কারো সন্তান যদি কুলাঙ্গার হয়, তাহলে লোকে বলে জাতহারিণী গর্ভ পাল্টে দিয়েছে। এই কারণেই ভয়ে এই অপদেবীকে পূজা দিত সদ্যজাত সন্তানের মায়েরা। তবে সেসব এখন আর দেখাই যায় না। শোনো মেয়ে, আমাদের হিন্দুদের আঁতুর ঘরে অনেক নিয়ম পালন করতে হয়। তার মধ্যে একটা হলো 6 দিনের ষষ্ঠী ঠাকুরনের পুজো। এই দিনেই বিধাতা ঠাকুর বাচ্চার ভাগ্য লেখেন বলে আমরা হিন্দুরা বিশ্বাস করি। মা ষষ্ঠী এই জাতহারিণীর হাত থেকে বাচ্চা রক্ষা করেন। এই জন্য আঁতুর ঘর তৈরির সময় দরজার ডান দিকে মা ষষ্ঠীর আটন পাততে হয়। তিনি বাচ্চা আর তার মাকে জাতহারিণীর কুদৃষ্টি থেকে বাঁচান। কিন্তু এই মূর্তি এই বাড়িতে এলো কি করে? তোমায় তো আগেই বলেছি মা, এ হলো অপদেবী। সাধারণভাবে ভয় পেয়ে পুজো করা হলেও
অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এর পুজো করত একদল অসাধু তান্ত্রিক। শত্রুর বংশ নষ্ট করার জন্য এই দেবীর শরণাপন্ন হতো অনেকেই। ধরো কোনো সম্পত্তির উত্তরাধিকার জন্মালে সেই সম্পত্তি আধা আধি ভাগ হয়ে যাবে। তখন সে উত্তরাধিকারীকে একেবারে গর্ভে বিনাশ করে দেওয়ার জন্য জাতহারিণীর অভিচার ক্রিয়া করত যজমান কোনো তান্ত্রিকের মাধ্যমে, বা কখনো কোনো তান্ত্রিক নিজের এই রকম কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য জাতহারিণীকে নৈবেদ্য দিত। কিন্তু আমায় তুমি একটা কথা বলো তো কুন্তলের মা, ইনি তো হিন্দুদের দেবী, নানাজানের মতো ধর্মপ্রাণ মুসলমানের ঘরে এনার মূর্তি এলো কিভাবে? তুমি জানো কিনা আমি জানি না, কিন্তু এই বাড়ি তোমার নানাজান কিনেছিলেন এক হিন্দুর কাছ থেকে। তিনি কোনো হেলা ফেলা মানুষ ছিলেন না, উনি ছিলেন কলকাতা শহরের একজন বিখ্যাত তন্ত্রাচার্য ভৈরবানন্দ ভট্ট। তিনি একা এই এত বড় বাড়িতে বাস করতেন। সাধনার জন্য সুবিধা হয় এমন বড় বাড়ি থাকলে। মরার ওপর বসে সাধনা করা কিংবা ভৈরবের সঙ্গে চক্রানুষ্ঠান, এই সব কিছু গোপনীয়তার সঙ্গে করা যায়। ভৈরবানন্দ শেষ বয়সে বেনারস চলে গিয়েছিলেন। তখন তোমার নানাজান তার থেকে বাড়ি কিনে নিয়েছিলেন একেবারে জলের দামে। প্রথম কয়েক বছর কোনো অসুবিধা হয়নি, সকলে মিলে দিব্যি বসবাস করছিল এই বাড়িতে। কিন্তু তোমার বড় মামার বিয়ের পরপরই নিচতলার একটা ঘর সামান্য ভেঙে মেরামত করার প্রয়োজন হয়ে পড়ল। রাজমিস্ত্রি এসে ঘরের উত্তর পূর্ব কোণ ভাঙতে শুরু করলো। সেই সময় শাবলের আঘাতে চুন বালি খসে বেরিয়ে এলো একটা কুলুঙ্গি। সেই কুলুঙ্গির মধ্যে ধুলো বালি মাকড়সার জাল মেখে পড়েছিল একখানি নকশা তোলা দামি কাঠের বাক্স। সকলে ভাবল কি নাকি গুপ্তধন পেয়েছে, কিন্তু খুলে দেখা গেল ওই পাথরের মূর্তিটা রয়েছে ওই বাক্সের ভেতরে। আরে এ কেমন বিদঘুটে মূর্তি রে বাবা! হিন্দুদের তো কত রকমের দেবদেবী আছে, ইনি কোনজন কে জানে? এই কুন্তলের মা, দেখো দেখি একবার। কিসের মূর্তি জেনে কি হবে? আমরা তো আর মূর্তি পুজো করতে যাচ্ছি না। হ্যাঁ ঠিকই তো, তাহলে এক কাজ করা যাক, এইটারে আমি বরং ঘর সাজানোর শোপিস বানায় রেখে দিই, দেখতেও বেশ অন্য রকম। সেদিন নিজের অজান্তেই যে কত বড় ভুল করেছিলেন তিনি নিজেও জানতেন না। ওটা ছিল ওই তান্ত্রিক ভৈরবানন্দ ভট্টর প্রাণ প্রতিষ্ঠা করা জাতহারিণীর বিগ্রহ। আমরা প্রাণ প্রতিষ্ঠা করা বিগ্রহকে জ্যান্ত দেবতাই মনে করি। হয়তো ভৈরবানন্দ ওটাকে সঙ্গে করে নিয়ে যেতে চাননি, তাই লুকিয়ে ফেলেছিলেন ঘরের মধ্যে। বাড়ি বিক্রির আগে ভৈরবানন্দ বিষয়টা জানাতে পারতেন নানাজানকে, তাহলে এত সমস্যায় পড়তে হতো না হয়তো। মা, এমনিতে তো জাতহারিণী কারোর ক্ষতি করে না, কিন্তু যদি কারোর পেট হয় তখন তার নজর পড়ে তার দিকে। তবুও উনি তো জানতেন, মামারা তখন অবিবাহিত, কিছুদিন পর হলেও তো পরিবার বাড়বে। হয়েছিল তাই। বিয়ের কয়েক মাসের মধ্যে যথারীতি তোমার বড় মামি গর্ভবতী হয়ে পড়ল। জাতহারিণীর গর্ভহরণ করার একটা নির্দিষ্ট সময় আছে,
6 থেকে 8 মাসের মধ্যে অথবা জন্মের সঙ্গে সঙ্গেই। 8 মাসের মাথায় তোমার বড় মামি পাগলের মতন আচরণ করা শুরু করলো, ঠিক তোমার মতোই। ভুল ভাল স্বপ্ন দেখে আর কে নাকি ওর বাচ্চা নিয়ে যাবে এই বলে যখন তখন চিৎকার করে। আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, ও আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কেউ আটকাও, আল্লাহর দোহাই কেউ তোকে আটকাও, বাঁচাও। কি হয়েছে মা? তুমি কাকে দেখতে পাচ্ছ বলো, বলো না আমায়। ওই যে আমি দেখেন, আমি ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে, দেখুন কেমন করে হাসছে। আমি আপনি চলে গেলেই আমার বিছানার মধ্যে উঠে বসবে, আমার বাচ্চাটাকে টেনে বের করে আনবে। আমি আপনি যাবেন না, আপনি যাবেন না, আমি তোমরা কেউ কিছু করনি? আর কেউ দেখতেও পায়নি ওই দেবীকে? পাগলের প্রলাপ ভেবে প্রথমে কেউ পাত্তা দেয়নি। শেষমেশ 9 মাসের মাঝামাঝি এসে একদিন ভোর রাতে বেচারির পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। কিছুতেই সে যন্ত্রণা থামে না। 2 পায়ের মাঝখানে ভিজে যায় কালচে রক্তে, বিছানার চাদর বালিশ সব মাখামাখি হয়ে যায়। না বাচ্চাটাকে কেউ বাঁচাতে পারে, না মাকে। এই ঘটনার পরপরই তোমার বড় মামা প্রায় উন্মাদ হয়ে গেছেন। তাকে এই নিচের তলাতেই ওই বারান্দার দিকে একটা ছোট্ট ঘরে বন্দি করে রাখা হয়েছে। ওর দেখাশোনা করার জন্য একজন তাগড়াই চাকর রাখা হয়েছে, যাতে সে কখনো পালিয়ে যেতে না পারে। বড় মামির এই পরিণতির পরেও কারো কোনো সন্দেহ হলো না? মনে হয় নিজ ওই ঘটনাটা ভীষণ রকম অস্বাভাবিক। তোমার নানা জান এটা একটা দুর্ঘটনা ভেবেই সব মেনে নিলেন। আবার কয়েক বছর সব ঠিকঠাক। এরপর বিয়ে করলেন তোমার মেজো মামা। ঠিক আবার তোমার মেজো মামির সময় সেই একই ঘটনা, তবে এর একটা ছেলে হয়েছিল। তোমার মেজো মামি মারা গেলেন বাচ্চা প্রসব করতে গিয়ে। মরা বাচ্চা জন্ম নিল। এই ঘটনার পর নানা জানের টনক নড়েছিল। বুঝেছিলেন কিছু একটা ঠিক হচ্ছে না, কিন্তু তিনি এটা বুঝতে পারছিলেন না কি কারণে এসব হচ্ছে। তোমার মেজো মামি মারা যাওয়ার পর তোমার বড় মামি এবং মেজো মামিকে বাড়ির মধ্যে দেখতে শুরু করলেন তোমার নানা নানি দুজনেই। আমি বহুদিন ধরে তোমার নানির সেবা যত্ন নিজের হাতে করি। তিনি আমায় বলতেন, কুন্তলের মা, ওই আজও ওই জানো বড় বউকে দেখলাম। হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস করো আমি দেখেছি। আজ আবার দেখলেন? খান সাহেব কাল বলছিলেন না সেদিন ভর সন্ধে উনিও দেখেছেন মেজো বউকে হাতে মরা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। শুধু বৌমাদের নয় গো, ওই মূর্তিটার মতো একজন ন্যাংটো মেয়ে ছেলেকেও ঘরের মধ্যে ঘোরাফেরা করতে দেখেছি আমি। আমার মন বলছে ওই মূর্তিটাই যত নষ্টের গোড়া। আমি আজই তালেবকে দিয়ে ওটার একটা ব্যবস্থা করব। এই তালেব, এদিকে শোনো শোনো। জয় মালকিন। জি বলুন। শোনো, ওই খান সাহেবের ঘর থেকে ওই পদ্মশিব মূর্তিটা, হ্যাঁ ওটা নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিয়েছো তুমি।
এক্ষুনি যাও। জি মালকিন, যাচ্ছি। তারপর তারপর কি হলো? তালেবকে ফেলে আসতে পেরেছিল মূর্তিটাকে? ওটাই তো সবচেয়ে আশ্চর্যের কথা। মূর্তিটা দুদিন পরে আবার নিজের জায়গায় ফিরে এলো। কিভাবে এলো কেউ জানে না। তালেব মিয়া নাকি ওই মূর্তিটা হাওড়া ব্রিজের উপর থেকে গঙ্গায় ফেলে দিয়ে এসেছিল। সে কি, এরকমটা কি করে সম্ভব? জানি না গো মেয়ে, তবে আর কখনো ওটাকে ফেলার সাহস দেখায়নি এ বাড়ির কেউ। এদিকে তোমার নানা তোমার দুই মামিকে বাড়ির আনাচে কানাচে দেখতে দেখতে প্রায় পাগলের মতো হয়ে উঠলেন। এত বয়সে একখানা নাতির মুখ দেখতে পারেননি তিনি। সে দুঃখ তো ছিলই, তার সাথে এই তীব্র আতঙ্ক তাকে প্রত্যেক দিন একটু একটু করে শেষ করে দিচ্ছিল। নিজের ঘরে কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে মরলেন তোমার নানা যান। জানো তো, গায়ে আগুন দিয়ে কেউ মরলে অসহ্য যন্ত্রণায় সে শেষমেশ কিন্তু বাঁচার মরিয়া চেষ্টা করে। আত্মহত্যার সমস্ত উপায়ের মধ্যে সবচেয়ে কষ্টকর বোধ হয় গায়ে আগুন দিয়ে মরা। তোমার নানা যান ঘরের ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছিলেন গায়ে আগুন দেওয়ার আগে, কিন্তু শেষ মুহূর্তে থাকতে না পেরে দরজা খুলে বেরিয়ে এসেছিলেন। নিচে পৌঁছবার আগেই সিঁড়িতে পড়ে যান তিনি, আর ওঠেননি। চাকরেরা দৌড়ে এসে বস্তা দিয়ে চেপে আগুন নিভিয়ে দিলেও কোনো লাভ হয়নি। প্রাণটা ততক্ষণে বেরিয়ে গিয়েছিল। ওপর থেকে নিচে চিৎকার করতে করতে নামার সময় তিনি কি বলছিলেন জানো? বলছিলেন, একটু পানি দাও, পারছি না গো, একটু পানি দাও, একটু পানি দাও। তারপর কি হলো? তোমার নানির সমস্ত সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল এই ঘটনার পর। চুপচাপ হয়ে গিয়েছিলেন, খাওয়া দাওয়া করতেন না। তোমার নানা জানের শোকের বিহ্বলতা কাটতেই একদিন রাতের বেলায় সবার চোখ বাঁচিয়ে উঠে গেলেন ওপর তলায় তোমার নানা জানের ঘরে। হাতে ছিল একটা পেল্লায় হাতুড়ি। পাথরের মূর্তিটাকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিলেন তিনি। ভেবেছিলেন এইভাবে ওই আপদের হাত থেকে রক্ষা পাবেন তিনি। কিন্তু জাত হারিণীকে শায়েস্তা করা অতটাও সোজা নয়। তোমার নানি যান দেরাজের উপর রাখা মূর্তিটাকে যে মুহূর্তে হাতুড়িটা তুলে একটা মোক্ষম বাড়ি মারতে গেলেন, ঠিক তখনই কি যেন তাকে ঠেলে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেলে দিল। তিনি কিছু বুঝে ওঠার আগেই দেখলেন একটা লম্বা ছায়া এসে দাঁড়িয়েছে তার ঠিক মুখের সামনে। তার লম্বা হাতের সরু আঙুল বাড়িয়ে ধরে ফেলল তোমার নানি জানের দুই ঠোঁট। তারপর জোর করে ঠোঁট দুটো ফাঁক করে একটা নখ ঢুকিয়ে দিল তোমার নানির গলার একেবারে ভেতরে। ঠোঁটের দুই পাশ দিয়ে রক্ত বেরিয়ে এলো। আর কথা বের হলো না তার গলা দিয়ে। কোনো রকমে সেই অলৌকিক হাত ছাড়িয়ে সে ঘরের মধ্যে থেকে ছেঁচড়াতে দরজা দিয়ে বেরিয়ে সিঁড়ির মুখে এসে অসহায় জন্তুর মতো চিৎকার করে ডাকলেন সকলকে। মুখ দিয়ে কিন্তু কোনো কথা বেরোয়নি, কেবলই চিৎকার।
সকলে এসে যখন ধরাধরি করে নিচে নামালো তখন গল গল করে রক্ত পড়ছে তার মুখ দিয়ে। আর কখনো আমরা ওনার মুখে কথা শুনিনি। এত কিছু ঘটে গেছে এই বাড়িতে শুধু ওই মূর্তিটার জন্য। সেই দিনের পর থেকেই তিনি চিরকালের মতো বোবা হলেন। এইবার তোমার মেজ মামা আর ছোট মামার চৈতন্য হলো। সমস্যা যখন অন্য ধর্মের, তখন তার উপায়ের শিকড় বের হবে সেইখান থেকেই। অনেক খুঁজে পেতে ত্রিবেণী থেকে এক তান্ত্রিককে ডেকে নিয়ে এলেন তাঁরা। আসুন ঠাকুরমশাই। মূর্তিটা কোথায় রাখা? সেখানেই চলুন। হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে। এ কি, এ তো জাতহারিণীর বিগ্রহ। যে সে বিগ্রহ নয়, রীতিমতো উপাচার করে প্রতিষ্ঠা করা মূর্তি। মনে হচ্ছে কোনো বিশেষ অভিচার করার জন্য ভৈরবানন্দ এই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তারপর তাকে আর বিসর্জন করা হয়নি। ও মূর্তি কিন্তু এখনো জীবন্ত, সেই কারণেই এই বাড়িতে এইসব ঘটনা ঘটছে। তাহলে ঠাকুরমশাই এখন কি উপায়? দেখুন, আমরা ধর্মপ্রাণ মুসলমান, 5 বেলা নামাজ আদায় না করে খাবার মুখে তুলি না। এ দেবীর পুজো করা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। সেসব তো বুঝলাম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই অপদেবীর বিসর্জনের প্রক্রিয়া জানা নেই আমার, কিন্তু এর বিকল্প উপায় একটা হতে পারে। আমি এই ঘরে এক বিশেষ যজ্ঞ করতে চাই। যজ্ঞের পর মন্ত্রপুত কাপড় দিয়ে আমি এই মূর্তির চোখে বেঁধে দিতে চাই, যাতে জাতহারিণী এ বাড়ির কারোর কোনো সন্তান হলে কখনো দেখতে না পায়। আপনারা সব ব্যবস্থা করুন। ওই তান্ত্রিক সারা রাত ধরে হোম করলেন তোমার নানা জানের ঘরে। তারপর সেই মূর্তিটাকে ওই লোহার আলমারির মধ্যে একটা বাক্সে বন্দি করে কি সব মন্ত্রতন্ত্র পড়ে শালু দিয়ে জড়ানো তালা দিয়ে আটকে দিলেন। আমাদের বলে দিলেন ওই আলমারি যেন কখনো না খোলা হয়, পারলে ওই ঘরে আর যেন কখনোই বসবাস না করা হয়। তান্ত্রিক বলে গেছিলেন এই কথা? তাহলে তারপরেও আমাকে ওই ঘরে থাকতে দেওয়া হলো কেন? তাও আবার আমার এরকম অবস্থায়। তোমার ছোট মামি আজকালকার মেয়ে, সে সব মানবে কেন? আর তোমার ছোট মামাও বউয়ের কথায় ওঠেন আর বসেন। তুমি আসবে শুনে ওই ঘরটাই খুলবে বলে শলা পরামর্শ করলো দুজনে। তোমার নানি যান এখন বিছানায় শোয়া। এই সংসারে এখন ওদের কথাই শেষ কথা। মামি না হয় পরের ঘরের মেয়ে, তার আমার প্রতি কোনো টান নাই থাকতে পারে, কিন্তু ছোট মামা, আমার নিজের মামাও এই কাজে রাজি হলেন কিভাবে? নিজের ইচ্ছা থাকলেও বউয়ের কথার ওপর কথা বলার সাহস নেই তার। আমি জানতাম, আমি বুঝেছিলাম ওই ঘর খুললে আবার আবার ওই মূর্তি বেরিয়ে আসবে আলমারি থেকে, আর হলো তাই। কিন্তু সে পুজো যজ্ঞ করে কোনো লাভ হয়েছিল কি? তা তো বলতে পারি না মা। তোমার ছোট মামি বাঁজা মেয়ে মানুষ, শত চেষ্টা করেও বাচ্চা হয় না ওই 8-20 মাগির। এখন তুমি একমাত্র মানুষ যার পেটে বেড়ে উঠছে একটা প্রাণ। তাই জাতহারিণীর খিদে আবার জেগে উঠেছে। এখন সে ওই বাচ্চাটাকে চায়। আর আমি এসে নানা জান তুই মামিকে দেখতে পাচ্ছি, এর কারণ কি? এদেরও কি ওই দেবীর সঙ্গে কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে মা। তুমি জানো না জাতহারিণীর মায়া কত ভয়ঙ্কর।
সে অন্যের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। বাচ্চার মাকে কখনো কখনো সে এমনভাবে চালনা করে যে সেই বেচারি নিজেই নিজের বাচ্চাকে শেষ করে দেয়। তার মায়াতেই তুমি ওদের দেখেছ মা। এবারে সকলকে মায়ার চাদরে মুড়ে রেখেছে ওই অপদেবী। তাই কেউ কিছু বুঝেও বোঝে না, জেনেও জানে না। আচ্ছা, একটা কথা বলো তো কুন্তলের মা, তুমি বলছো নানির কথা বলা বন্ধ হয়ে গিয়েছে নানাজানের ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে, তারপর থেকে সে আর একটাও কথা বলেনি। তাহলে নানাজানের ঘরে সেদিন নানির সঙ্গে কি হয়েছিল সেটা তুমি জানলে কি করে? প্রশ্নটা শেষ হইতেই ঘরের আলোটা দপদপ কইরা দুইবার নেচে উঠল, তারপর একেবারে কমে গেল। সেই কম আলোতে আমি দেখলাম কুন্তলের মা মুখ উঁচু কইরা সিলিং এর দিকে তাকায়া বইসা রইছে, কিন্তু ওর পরনের শাড়িটা নাই। কি তোমার শাড়িখানা কোথায় গেল? তুমি কুন্তলের মা? না 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 না, এ তো সেই উলঙ্গ মহিলা, একে আমি বহুবার দেখেছি। কি যেন নাম? একটু আগে তো নামটা শুনলাম, জাতারিণী। কারণ তোর নানি যার কারণে কথা বলতে পারে না সে তো আমি রে, যার কথা এতক্ষণ হাঁ করে বসে শুনলি, আমি সে। আমি চিৎকার কইরা সকলে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা বইজা এলো, যেন গলাটা কেউ চাইপা ধরছে। সেই উলঙ্গ মেয়ে ছেলেটা দুই হাত বাড়ায়া আমার পেটের উপর রাখলো। পাখির পায়ের মতো সরু বাঁকানো আঙুল তার হাতে, নরুনের মতো ধারালো নখ, গায়ের রং আলকাত্রার মতো মিশকালো। আমি বরফের মতো জমে গেছি, শুধু চোখ দুইটা খোলা রয়েছে, ফাইটটা যাওয়া গরমসা ফলের মতো বড় হইয়া। পেটের অসহ্য যন্ত্রণায় আমার জ্ঞান হারাতে বসছে। আমার মুখের একেবারে কাছে মুখ নিয়ে আয়সা সে বলল, নেব তোর সন্তানকেও নেব, তোকেও নেব। আমার বাচ্চাটা ছেড়ে দাও, দয়া করো, বেরো না ওকে, বেরো না ওকে, ছেড়ে দাও গো, ওগো ছেড়ে দাও রে। টের পাইলাম আমার দুইখান পা, দাবনা, বিছানা চাদর সব রক্তে বাইসা যাইতাছে। পিনকি দিয়া কালসে রক্ত ছুটতাছে। তীব্র যন্ত্রণায় আমার চোখ উল্টাইয়া যাইতাছে। জাতারিণীর অলৌকিক স্পর্শ আমার চামড়া ভেদ কইরা ঢুইকা যাইতেছে পেটের ভিতরে। আর বাচ্চাটারে বাঁচাইতে পারুম না। বড় মামা, আমার ভাগ্নিকে ছেড়ে দে শয়তানি, না বললে তোকে তোকে তোকে। উলঙ্গ মেয়েটা এবার আমায় সাইরা উঠা দাঁড়াইল। ঘরের বাল্বের আলো কমতে কমতে প্রায় অন্ধকার হইয়া গিয়াছে। তারপর তারপর বড় মামার দিকে তেড়ে গেল সে। আমাকে মারবি তুই? আমাকে? দেখ দেখ তো, দেখ। মূর্তিটারে মাথার উপর তুইলা সজোরে মেঝেতে আশ্রাইয়া ফেললেন তিনি। একটা বিকট শব্দে 3 টুকরা হইয়া ভাঙা গেল সেই দেবী মূর্তি। আর সঙ্গে সঙ্গে
সেই উলঙ্গ মায়ার কর্কশ চিৎকারে ঘরের দেয়ালগুলো কাঁপা উঠল, আর তার শরীরটা যেন টুকরা টুকরা হইয়া মিলাই গেল হাওয়ায়। ঘরের মধ্যে সবকিছু স্বাভাবিক হইয়া গেল আবার, কিন্তু আমার মন আর চাপ নিতে পারল না। আমি জ্ঞান হারাইয়া পইরা গেলাম বিছানায়। বড় মামা বোধহয় দৌড়ে আসছিলেন। নূর, নূর, এই নূর, নূর, এই নূর। আমার বাচ্চাটা কেমন আছে? মা, তুমি এক কাম করো, তুমি এখন বিশ্রাম লও। খুব ধকল গেছে তো তোমার উপর দিয়া। বলো না, আমার বাচ্চাটা কেমন আছে? ও বেঁচে আছে তো? না কমে, তাকে বাঁচানো যায়নি। এতদিন কাজ করছে এখানে, এরকম বাচ্চা আমরা কখনো জন্মাতে দেখিনি গো। কেন? কি হয়েছিল ওর? বলো, আমাকে বলো। ডেলিভারির পর নার্স বাচ্চাটারে আয়না তোর স্বামীরে আর আমাদের দেখাইছিল। দেখে নাকি মনে হইতেছিল ওর শরীরের নিচের অংশটা কেউ যেন খায়া লইছে। কোমরের নিচ থেকে আর নাই গো। দাঁত দিয়া কামড় বসাইলে যেমন ক্ষত হয়, তেমন ক্ষত নাকি ছিল ওর কোমরের চারপাশে। সবচেয়ে কষ্টের কথা কি জানো? তুমি আর মা হতে পারবে না, ডাক্তারবাবু বলে দিয়েছে। না 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 না, হতে পারে না, হতে পারে না। নূর, নূর, কি হয়েছে? খুব যন্ত্রণা হচ্ছে। এই তো আমি। কি হয়েছে? বলো বলো, আমায় বলো, কি হয়েছে বলো। আমার সব শেষ হয়ে গেল গো। আমাদের বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না। আমি আসি তো নূর, এত ভাঙা পড়ো না, এত ভাঙা পড়ো না তুমি। হ্যাঁ, আমি আসি, আমি থাকবো। আমি তোমার ছেড়ে কখনো যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না। কোনোদিন মা হতে পারবো না গো। তোমায় একটা সন্তানও দিতে পারলাম না আমি। ওই জাতারিনি আমার মা আমার ক্ষমতাটা নষ্ট করে দিয়েছে। তুমি তো আসো, আল্লাহ তাআলা তোমায় যে আমার থেকে কেড়ে নেননি, এই তো অনেক। চলো এবার বাড়ি ফিরতে হইব। আমার সাথে ওই ঘটনা হওয়ার প্রায় 1 সপ্তাহ পর আমার কাছে একটা খবর আইসা পৌঁছেছিল। ইলাহি মঞ্জিলে নাকি কোনোভাবে আগুন ধইরা গিয়াছে। গভীর রাত তখন, সবাই ঘুমাইতেছিল, কেউ বাড়ির বাইরে বেরোতে পারে নাই। পুইরা মরছে সব মানুষজন সমেত গোটা বাড়িটা। দমকলাইসা একজন রেও জীবন্ত অবস্থায় উদ্ধার করতে পারে নাই। তারা বের করছে কেবল পুইরা ঝামা হইয়া যাওয়া লাশের পাহাড়। ও বাড়িতে থাকতে থাকতে এত ধাক্কা আমি সামলাইছি ওই কটা দিন যে আমার এই সংবাদটা শুনে তেমন কোনো বিকার হয় নাই। শুধু খারাপ লাগছিল বড় মামা এবং নানি জানের জন্য। কিছু প্রশ্নের উত্তর আজও আমি পাই নাই, যেমন বাড়িতে হঠাৎ আগুন লাগলোই বা কি কইরা? তাইলে কি অভিশাপ এখনো খণ্ডন হয় নাই? আর এত বড় বাড়িতে আগুন লাগলে একটা মানুষ কখনো টের পাবে না? নাকি তাদের কেউ মরণ ঘুমে আচ্ছন্ন করে রাখছিল? আদতে
এই কুন্তলের মা বইলা বাড়ি থেকে কেউ ছিল? বড় মামা হঠাৎ কইরা সেদিন কিভাবে ছাড়া পাইছিলেন সবার নজর বাঁচিয়ে? আর মূর্তিটা ভাঙা ফেলাইলেই যদি সব অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাইতো, তাহলে অতদিন ওই মূর্তিটা কেউ ভাঙে নাই কেন? জাতহারিণীর মায়া নাকি বড় ভয়ঙ্কর। বড় মামারে তাইলে সে নিয়ন্ত্রণ করতে পারল না কেন ওই দিন? সে পাগল বইলা? সে কি কেবল সুস্থ মানুষদের মনই নিয়ন্ত্রণ করতে পারে? এসব উত্তর হয়তো কখনো পাবো না আমি। প্রকৃতি কিছু কিছু রহস্য নিজের পেটেই গোপন রাখতে ভালোবাসে। কেমন লাগলো আমাদের আজকের গল্প চোখ বাঁধা মূর্তি? কমেন্ট বক্সে লিখুন আপনার ফিডব্যাক। পরবর্তী গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ফলো করতে পারেন ফেসবুক ও ইনস্টাগ্রামে। শুনতে থাকুন থ্রিলার ডেন। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।